আপনাকে শুনেন, তারপরেও আমার কাছে ব্যাকআপ থাকবে, যখন ঈদের পরে আমার কাছে নিতে পারবেন, অসুবিধা নেই। ইমদাদ ভাই আমার দরকার হবে, কারণ আমি রাত্রে ক্লাসগুলো পুরোটা করতে পারি না, আমাদের এখানে খতম তারাবি হয় তো 8:30 থেকে আমি 9:30 10টা 9:30 পর্যন্ত করতে পারি না। তাহলে আপনি রেকর্ড করেন, তাহলে ইয়া নিয়ে এসে আজকে দরকার নাই আমার, ওই যে গত যে রাত্রে ক্লাসগুলো 8টা থেকে 10টা যে ক্লাসগুলো যেগুলো লাগে। আর আপনারা রেকর্ডিং করলে এটা কিন্তু কষ্ট লাগে না, অনেকে ভাবতেছে আমার ডাবল কষ্ট, জাস্ট ক্লিক করে রাখবেন রেকর্ডিং এ। হ্যাঁ এটা তো কোনো কষ্ট নাই। এখানে রেকর্ডিং এ ক্লিক করলে যে ইমদাদ ভাই আমার এখানে আছে প্লিজ রিকোয়েস্ট রেকর্ডিং পারমিশন ফ্রম দা মিটিং হোস্ট, এটাই তো এখন দিয়ে দিবে ভাই, আপনি এখন যদি চান উনি দিয়ে দিবে, যিনি চাইবেন তাহলে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। আপনি কে বলছেন, নামটা বলেন একটু। আমার নাম জাকির। দিচ্ছি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি অন করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি গুগল ড্রাইভে, জাকির ভাই আপনি গুগল ড্রাইভে করে রাখেন। হ্যাঁ, আপনি ক্লাস সিনপসিস গুলো ভাই পাবো কিভাবে? এমদাদ ভাই জি আপনাকে জাকির ভাই আপনাকে দিছি, আপনি করতে পারবেন এখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এমদাদ ভাই ক্লাস সিনপসিস গুলো এবং স্লাইড গুলো পাবো কোথায়, এটা একটু ব্যবস্থা করেন না? ক্লাস সিনপসিস তো হালিম স্যার দেয়, তারপরে অসুবিধা নাই, আমি ব্যবস্থা করে দিব, সমস্যা পাচ্ছি না তো ভাই, এগুলো একটা পাচ্ছি না, যে তরিকুল স্যার একটু সময় দিতে হবে তো, বুঝছেন, একটু সময় লাগে, গুগলে আপলোড করেন যেখানে করেন একটু সময় লাগবে তো, ঠিক না? যেমন আজকে সকাল 10টায় ক্লাস শুরু, রাত 10টায় শেষ। আমি আপনাকে বলি, আজকে সকালে 10টায় ক্লাস শুরু, রাত 10টায় শেষ। আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদের জন্য উপকার হয়, সত্যি কথা। না আপনি অনেক চেষ্টা করতেছেন। আমি রাত থেকে আমি সত্যি কথা ঘুমাই না। দিয়ে দিলে হবে। ভিডিওগুলো পাইছেন? হ্যালো স্যার। হ্যালো, আমরা কি শুরু করব? ইয়েস স্যার। জি স্যার। আপনাদের লোক তো সবাই আসে নাই এখনো, মুশকিল। আজকে শনিবার তো অনেকের অফিস আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। 30 জন হয়েছে, সো লেটস গেট স্টার্টেড। আসবে, যেহেতু রেকর্ডিং আছে, অপশন আছে সেকেন্ড টাইমে। ওকে, so let's get started with equity sources, dividend policy and valuation again. Can anyone please volunteer why did we leave in the last session? I mean yesterday's session. Probably we finished dividend policy, and dividend policy, isn't it? এটা শেষ করেছিলেন এবং ডিভিডেন্ড, হ্যাঁ এটা শেষ করেছিলেন। Alright, স্যার এখান থেকে শুরু হবে। yes, বিজনেস প্ল্যানিং থেকে শুরু হবে। Alright, so let's get started with business planning, I would say, and restructuring. So you need to know few basic concepts here which you have ran through probably in the business strategy chapter as well. So organic growth, I'm sure many of you know about the organic growth. Organic growth is basically the retention of profit and raising of a little bit of finance to fund internally generated projects. Simply put, organic growth involves taking up the projects using your own fund. নিজের ফান্ড ইউজ করে যখন কোনো প্রজেক্ট নেওয়া হয়, that is called growing organically. You are not literally going elsewhere for your funding, rather you are depending on your own sources, own resources and capabilities in order to run the new projects. So but it has got host of advantages and hosts of disadvantages as well. So advantages could include cost spread over time, because you are your own boss, you are taking the project and you are internally developing it, so you can spread the cost over the time according to your discretion. All right, so আপনি আপনার নিজের মতন করে প্রজেক্টটাকে আপনি ওটাকে লিঙ্গারিং করতে পারেন। Better control, you will have better control because you are developing it yourself, so obviously you will have better control on the project. But problem is slower rate of change, not problem, slower rate of change, and therefore avoid disruptions, because you are on your own boss, like we said, you are just controlling your own project. So therefore, rate of change will be very, very minimum or slow, and you can avoid disruption. Any sort of disruption, it will be very easy to control. These are the advantages. I would request everyone to memorize those things: organic growth, acquisitions, spin-off, management buyout. There are few concepts which are often tested in the exam. So I would say please go for it and memorize them. All right, so far ki okay, organic growth niye? Yes, sir. Yes. So there are some disadvantages as well. I would say a string of disadvantages.
That is like risk of failure. Risk of failure is you are developing it yourself. Probably you do not have past experience or you do not have sufficient resources, but you are presumed that yes, you have resources, you have capabilities to do that, but there is a risk of failure because of inexperience or lack of resources. And it is too slow. So what is the problem of if it is too slow? Probably the competitor, they might acquire the new resources and other things very fast, and they can grab the market share. So that is a disadvantage of organic growth. So as opposed to organic growth, acquisitions comes with some benefits because acquisition is quite fast because it's ready. You can just acquire something and you can just boom, you can start the business. All right. And then barriers to entry in the new market. So if you want to enter in a new market, let's say it's a Bangladeshi company, it wants to enter in Nepalese market. So if you want to start Nepalese from the scratch, it will be really difficult. But what if you acquire a company, established company in Nepal? So it's easy entrance. It's a ready company, ready market, probably a good customer base is there. So you can just go and start your business. So in the organic growth, you have got problem in the barriers to entry in the new market. So it all comes from strategic management. Strategic management, financial management, they are very, very linked. তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে অর্গানিক গ্রোথের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস? Yes, sir. আচ্ছা, move on to the acquisition. Acquisition is here the bidder company acquires the target company, either it's entirely or buying sufficient shares in the target to exercise control. Some of the reasons why business combine are as another, but before that, you need to understand what is acquisition. Acquisition means you are going to acquire a ready company. There is a ready company in the market and you have sufficient cash, or even if you don't have the sufficient cash, you have funding arrangement probably from the market in the form of bond, debenture, or whatsoever, maybe bank loan, then you can acquire that company. So that is called acquisition. So acquisition could happen in many forms. One could be, let's say, share versus share. You can buy the entire company like 100% share, or you can probably acquire the majority shareholders to exert the influence, like 51% share. So it's like very interesting. You see, if you want to acquire a company which is like trading in the market, not necessarily you have to acquire 51% to exert the control. Let me give you an example. Many of you are aware of a company called Apex Footwear. It's quite renowned company, and everyone knows Apex Footwear. It's a listed company. Imagine, আপনারা বলেন তো ওর যারা ড্রাইভিং সিটে আছে, the sponsor shareholders, how much holding do they have? কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডিয়া নাই। কিন্তু ওদের if I'm not wrong, 2 years back, probably sponsor shareholders group, they just won on 30 to 35%, if I'm not wrong. তারা মাত্র 30 থেকে 35% ওন করে ওই কোম্পানিটাকে কন্ট্রোল করে। How it is possible? Because all other 65% are spread over a group of people who are not united. So অন্য যে 65% এটা হচ্ছে আপনার কি জেনারেল পিপলের কাছে, they are not united. So 35% people, 35% shareholding is giving you the control over the company. বোঝা যাচ্ছে? So not necessarily it has to be 51%. It could be 35%. It could even be 20%, and you can exert influence or control. Are you getting me right? Yes. Remember what happened for Islami Bank? Islami Bank কি হয়েছে? আপনার একটা গ্রুপ অফ কোম্পানিজ, তারা হচ্ছে আস্তে আস্তে করে ব্লক থেকে ইন্ডিভিজুয়ালের শেয়ারগুলো পারচেজ করছে, তাই না? Yes, 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 sir. পারচেজ করে দেন হচ্ছে তারা কি করছে, আপনার একটা টার্ম আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, হোস্টাইল টেক ওভার একটা টার্ম শুনছেন? হোস্টাইল টেক ওভার, হোস্টাইল, দিস ইজ কল্ড হোস্টাইল, ভেরি হার্শ। মানে জেনারেল পিপল থেকে আপনি জাস্ট ওই জিনিসগুলোকে আইদার ইন্ডিভিজুয়ালি আপনি করে নিচ্ছেন, কন্ট্রাক্ট করে নিচ্ছেন, অথবা হায়ার প্রাইস আপনি হচ্ছে কোট করে ওইটাকে নিয়ে নিচ্ছেন, কারণ আপনি ইউনো যে আপনি কতটুকু পরিমাণ শেয়ার নিলে ইউ ক্যান বি অন দ্য ড্রাইভিং সিট। সো এটাকে বলে হোস্টাইল কন্ট্রোল। সো অ্যাকুইজিশন আসলে অনেক ফর্মে হইতে পারে, বাট generally যেটা হয়, if it is a private limited company, either you go for entire share buying, or you can go for share versus share, or you can go for 51% shares. But if it is a listed company, probably lower than 51% share might give you the control. Then some of the reasons why business combine are as under. Usually acquisition করা হয় আপনার অনেকগুলো কারণে, বা কম্বিনেশন বা বিজনেস মার্জার হয় অনেকগুলো কারণে।
synergistic benefit. They want to have the synergistic benefit. Let me give you some few examples in our context. Imagine Lafarge Holcim, Lafarge এবং Holcim-এর যে মার্জার হয়েছে. What was the purpose? এই মার্জার কিন্তু was decided in France. It is called corporate strategy. আমরা যে strategic management জানি, we have got two levels of strategy. One is called corporate level strategy, another is called business level strategy. So corporate level strategy হচ্ছে এই ধরনের strategy like acquisition, merger. This sort of strategy comes from the corporates. Like Lafarge Bangladesh cannot decide alone, okay, we and Holcim want to have the merger. It's not their decision. That decision came from France, from the corporate office. Fortunately, I was the part of that deal. I worked with PwC for that. And also another merger happened in Bangladesh, that is like Robi Ajiata and Airtel. That was dealt by PwC as well, and I worked as the local expert in that merger as well. I was fortunate enough, I would say. So these sort of benefits, because what was the purpose of having that merger? মানে আমি যেগুলো বলার চেষ্টা করতেছি, practically Lafarge Holcim and Robi Ajiata Airtel, এদের পারপাসটা কি ছিল বলেন তো? কারণ Airtel was a dying company. Without having this merger offer, Airtel would not exist by this time. কারণ ওদের financial state যে অবস্থায় ছিল, they would not have the capacity to run the show. এই জন্য হচ্ছে তারা merger করেছে. So this is one of the benefits, synergy. তাহলে কি বললাম যে একটা হচ্ছে synergistic benefit, দুইটা কোম্পানি করলে তারা synergistic benefit পায়. Most of the synergistic benefit comes from the reduction of management. কারণ হচ্ছে রবিতে একটা CFO আছে, ওই এয়ারটেলে একটা CFO ছিল, now they have got one CFO. They are very costly, তাই না? CFO ওদের কস্ট কমে গেল, ম্যান পাওয়ার কমে গেল, দেন প্রসেস গুলো এক হয়ে যাবে, আইটি বলেন, মার্কেটিং বলেন, সব প্রসেস গুলো এক হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট গুলো এক হয়ে যাবে, তারপরে নেটওয়ার্কিং গুলো এক হয়ে যাবে. সো ইউ গেট দ্য সিনার্জি ফ্রম দোজ প্রসেসেস. দেন রিস্ক রিডাকশন হচ্ছে যখন আপনি if you acquire the competitor, literally you are reducing the risk because your competition level is reducing, and you see poorer point is reduced competition and risk reduction. And also when you acquire any other company, your capital structure change, and it basically reduces the risk in most of the cases. Then reduced competition, আমি একটু আগেই বললাম যেহেতু ইউজুয়ালি আমরা কম্পিটিটর বা সিমিলার লেভেল অফ বিজনেস অ্যাকোয়ার করি, তাহলে হচ্ছে আপনাদের আসলে রিস্ক রিডাকশন হয়ে যায় বা কম্পিটিশনও রিডাকশন হয়ে যায়. Final point is vertical integration. Vertical integration is very interesting. Like what is happening nowadays? You see the coronavirus. Can anyone please tell me what is the most biggest challenges, single most challenges? There are lots of challenges in corona situation. So what is the single most challenges that is disrupting the business? Not the lockdown. Lockdown to আসছে, but main challenge টা কি হচ্ছে business? Distribution. Sorry? Revenue hampering. হ্যাঁ, কিন্তু রেভিনিউ কেন ডিসরাপশন হচ্ছে? So trust issue না, মেইন সমস্যাটা হচ্ছে সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে র ম্যাটেরিয়ালস এর। সরি, প্রকিউরমেন্টে সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে র ম্যাটেরিয়ালস এর। এক্স্যাক্টলি, সুইট, ভেরি নাইস. এইটা হচ্ছে বেসিক্যালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট. সো দ্যাট ইজ মেইন প্রবলেম. ইভেন দেখেন আমরা বাসায় বাজার করতে পারতেছি না, আপনি চাল ডালে অর্ডার করেন, আপনাকে হাফ দিবে 3 দিন পরে, বাকি হাফ ক্যান্সেল করে দিচ্ছে. সো দ্যাট ইজ বেসিক্যালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটা হিউজ ডিসরাপশন হয়েছে. ইভেন ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটিজ ইন প্লেস, ইউ ক্যানট রিয়েলি রান দ্য বিজনেস. সো এই জন্য আপনি অনেক সময় যেটা করেন যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কামস ইনটু প্লে. Vertical integration means, let's say this is a Bonoful, it's a sweet company. Bonoful is dependent in some other companies on milk and other supply, তাই না? কারণ হচ্ছে মিষ্টি টিষ্টি এগুলোর জন্য মেইন র ম্যাটেরিয়ালস হচ্ছে মিল্ক এন্ড সুগার. সো আপনি প্রবাবলি অন্য কোনো ফার্মের উপর, লেটস সে কাজী ফার্মের উপর ইউ আর ভেরি ডিপেন্ডেন্ট, অর মেবি হচ্ছে আড়ঙের উপর ডিপেন্ডেন্ট অন মিল্ক. সো ইফ ইউ ওয়ান্ট টু রিডিউস দিস ডিপেন্ডেন্সি, ইউ ক্যান হ্যাভ ইউর ওন সাপ্লাই চেইন, or you can acquire maybe Kaji Farm, or you can acquire some other agro companies. বুঝতে পেরেছেন? In order to reduce the dependency, that is called vertical integration. Like কি এক্সাম্পল দিলাম, বনফুল একটা মিষ্টির দোকান, সে হচ্ছে অন্য আরেকটা ওই যে মিল্ক বা অ্যাগ্রো ফার্ম ই করতেছে, অ্যাকোয়ার করতেছে, in order to reduce the dependency on their supply chain. আমরা কি বুঝতে পারতেছি? Yes sir. Okay. Then disadvantages. অ্যাকুইজিশনের জন্য যেটা মনে হয়, দেখেন গ্লোবালি অ্যাকুইজিশন হচ্ছে
খুব হরহামেশা হয়, দ্যাটস ভেরি ভেরি ফ্রিকুয়েন্ট। বাংলাদেশে হচ্ছে এই কনসেপ্ট কোয়াইট নিউ, মাত্র নতুন নতুন আসতেছে। এবং অ্যাকুইজিশন মোস্ট অফ দ্য কেসেসে আমরা অ্যাকাউন্টেন্ট উই ক্যালকুলেট সিনার্জিস্টিক বেনিফিট, রিস্ক রিডাকশন। ইট সাউন্ডস ভেরি ভেরি নাইস, ইয়েস, সিনার্জি ইউ ক্যান ক্যালকুলেট ইজিলি এন্ড নাইসলি, বাট একটা ইন্টারাপশন করি। হ্যাঁ বলেন স্যার, অ্যামালগামেশন এবং অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই, মার্জার, অ্যামালগামেশন, অ্যাকুইজিশন তিনটা সেম, সিমিলার, ফেয়ারলি সিমিলার। ইন্ডিয়ান ও ইয়াতে হচ্ছে আমরা অ্যামালগামেশন বলতাম আর কি। হ্যাঁ, সো এনিওয়ে, সো আমরা যেটা বলার চেষ্টা করতেছি, অ্যাকুইজিশনে আমরা যে বেনিফিট বললাম না, সিনার্জিস্টিক, আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, ইউ ক্যালকুলেট দ্য সিনার্জি, ইউ ডু দ্য প্রেজেন্ট ভ্যালু এন্ড ইউ শো হাউ রোজি দ্য সিচুয়েশন ইজ গোইং টু বি। বাট প্রবলেম ইজ what I have learned from my MBA education, most of the cases the acquisition and merger fails. In 2/3 cases, like 66.66%, Ash's business school আছে লন্ডনে একটা, ওদের অ্যানালাইসিস করে, রিসার্চ করে, ওরা দেখেছে 2/3 কেসেসে মার্জার এন্ড অ্যাকুইজিশন ফেল হয়। বুঝতে পেরেছেন? আপনি আমি যে সিনার্জি করি, ইট ডাজন্ট রিয়ালাইজ ইট অ্যাকচুয়ালি। এইটা কারণটা কি? একটা কারণ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ইজ রিস্কি। কারণ হচ্ছে আপনার কোম্পানি এবং ওই কোম্পানি আসলে ওর রিস্ক প্যাটার্নটা প্রবাবলি ডিফারেন্ট। এবং হচ্ছে পে টু মাচ মিন্স হচ্ছে ভ্যালুয়েশন ইস্যুস। প্রবাবলি আপনি ওর জন্য ওভার পেমেন্ট করতেছেন, প্রবাবলি দ্য অ্যামাউন্ট ইউ আর গোইং টু পে অর ইউ হ্যাভ পেড দ্যাট ইজ নট ওয়ার্থ অফ ইট। সো এটা একটা হইতে পারে, আপনি হয়তো বেশি অ্যাসিউম করছেন, আপনি এস্টিমেশন করছেন এর ভ্যালু এটা হবে, বাট ইন রিয়েলিটি ইট ইজ নট। কালচারাল আনফিট, দ্যাট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং। এটা হচ্ছে আমরা ওই যে HRM বলি না, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ দেখেন, যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা ফিল করি, মনে করেন আপনার, আই এম নট গিভিং এনি ইনসাইডার ইনফরমেশন, আই এম জাস্ট অ্যাসিউমিং, বুঝছেন? রবি আজিয়াটা এবং এয়ারটেল, এই দুইটা যখন মার্জার হয়, হোয়াট হ্যাপেন্স, রবি আজিয়াটা ইজ এ মালয়েশিয়ান কোম্পানি, তাই না? মালয়েশিয়ান বেস কোম্পানি, ওদের ম্যানেজমেন্ট গুলা হচ্ছে মালয়েশিয়ান ওই জিনিসগুলাকে, মানে মালয়েশিয়ান যে ওয়ার্ক স্টাইল যেটা আছে ওই জিনিসটাকে ফলো করে। ওয়ারাস এয়ারটেল ওয়াজ দ্য ইন্ডিয়ান কোম্পানি, আপনার ইন্ডিয়ান ওই ওয়ার্ক স্টাইল ছিল। সো দুইটাকে আসলে ফিট করা ইটস রিয়েলি ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে ইউজুয়ালি মনে হয় ও দুইটাই তো বাংলাদেশি পিপল, সো অসুবিধা নাই, কিন্তু ওয়ার্ক স্টাইল ইজ ডিফারেন্ট। মনে করেন আপনার জাপান টোবাকোর ওয়ার্ক স্টাইল আর ইউনিলিভারের ওয়ার্ক স্টাইল, দে আর নট সেম। সো ওর এমপ্লয়ি যখন সুইচ করবে বা মার্জার হবে, ওই দুইটাকে ম্যাচ করা ইটস রিয়েলি ডিফিকাল্ট, এবং দিস ইজ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল চ্যালেঞ্জিং ফ্যাক্টরস, দ্যাটস ওয়াই অ্যাকুইজিশন ফেলস। কারণ কি, মনে করেন আমি তো আপনাকে একটা কাজ দিচ্ছি, কাজ দেওয়ার পরে তো ওই কাজ আপনাকে দিয়ে উঠাই নিতে হবে। সো প্রবাবলি ইউ আর নট গেটিং মাই ল্যাঙ্গুয়েজ, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মাই ওয়ার্ক স্টাইল। সো তখন একটা মুশকিল হয়ে যায়। দেন হচ্ছে ধরেন ইন্টিগ্রেশন ইস্যুস, দিস ইজ অ্যানাদার চ্যালেঞ্জিং। আমরা ক্যালকুলেশন করতেছি সিনার্জি কামস ফ্রম দ্য প্রসেস রিডাকশন, এই ওয়ার্কফ্লো রিডাকশন, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, অনেক গালভরা কথা আমরা বলতেছি, বাট ইন্টিগ্রেশন ইস্যু ইজ এ চ্যালেঞ্জিং থিং। ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন হচ্ছে, লেটস সে আমি প্রসেস আপনার দুইটাকে এক করব, মার্কেটিং প্রসেস এক করব, তারপরে হচ্ছে মনে করেন এই টেলকো কোম্পানির জন্য আপনার নেটওয়ার্কিং এর যে ইন্টিগ্রেশন, ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং ওই সময় ইন্টিগ্রেশন প্রসেসে কাস্টমার ফোকাস রাখা, মনে করেন যখন ওই আমি নেটওয়ার্কিংটার ইন্টিগ্রেশন করতেছি, তখন যদি আমার নেটওয়ার্কিং এর ডিসরাপশন হয়, তখন হচ্ছে there is a huge risk you will be able to keep your customers. Your customer will be switching to Bangalink, your customer will be switching to Grameenphone or other companies. So it becomes the most challenging issue, the cultural unfit and integration issues. আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো হ্যালো, আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতেছেন না? শোনেন, আপনাদের কিন্তু থিওরি আছে, আমি এগুলা কেন বলতেছি, এইগুলা থেকে অনেক থিওরি আছে, আমি দেখছি 10-12 মার্কের থিওরি আছে এখানে। সো আপনারা এই জিনিসটা বুঝে বুঝে এটা অ্যানসার করবেন। মুভিং অন, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন একটু বলবেন? ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে আপনার ওই যে বললাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনি যে ইসের উপর সোর্সের উপর ডিপেন্ড করেন, আপনি তাকে অ্যাকোয়ার করে নিলেন। মনে করেন মিষ্টির দোকান বনফুল, আপনি হচ্ছে এখন ওই যে মিল্ক যে সাপ্লাই দেয় ওরকম কোন অ্যাগ্রো ফার্মকে আপনি অ্যাকোয়ার করলেন, মানে ইন অর্ডার টু রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন আউটসাইড, দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সো মুভিং অন, ভ্যালুয়েশন। এখন দেখেন অ্যাকুইজিশন এন্ড ভ্যালুয়েশন আর ক্লোজলি লিঙ্কড। ইউজুয়ালি ভ্যালুয়েশন অনেক কারণে হয়, ওয়ান অফ দ্য মেজর region or prime regions is আপনার acquisition. So valuation আসলে অনেক কারণে হইতে পারে। So reasons for valuation দেখেন, to establish merger takeover terms, একটা ওই যে আমার merger takeover বা acquisition এর term establish করার জন্য।
শেয়ার পারচেজ বা সেল ডিসিশন, আপনি আপনার শেয়ার পারচেজ করবেন নাকি সেল করবেন সেই। Remember, a valuation topic has been included new in your level. So you really need to be on the ball on the valuation topics. তারপরে হচ্ছে লিস্টিং ইন দা স্টক এক্সচেঞ্জ। যদি আপনার কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনার এটা লিস্টিং করার জন্য আপনার ভ্যালুয়েশন করা দরকার। টু ভ্যালু শেয়ার সোল্ড ইন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইন এ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানির কোনো শেয়ার যদি আপনি সেল করতে চান, ইউ নিড টু হ্যাভ দ্য ভ্যালুয়েশন। ট্যাক্স পারপাস, আমাদের দেশে আসলে ট্যাক্স পারপাসে হয় না, বাট বাইরে অনেক হয়। বাইরে মনে করেন আপনি একটা শেয়ার আরেকজনের কাছে সেল করলেন, এখন এই সেল প্রাইসটা ফেয়ার আছে কিনা ট্যাক্স অথরিটি ওয়ান্টস টু নো, বিকজ ক্যাপিটাল গেইন ট্যাক্স ইজ দেয়ার। সো আসলে যেটা হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, আই এম ডুইং এ ভ্যালুয়েশন কোর্স, দ্যাট ইজ চার্টার্ড valuation. Probably I'm going to the first in Bangladesh of this kind of the chartered business valuation from Canada. So valuation, it's a huge issue. It's a different level of expertise you need to have. But the level of valuation techniques we learn from our CA is not sufficient. It's not even 5-10% of the entire valuation thing. So এখানে আসলে অনেক জিনিস আছে। I'll try to pursue আমাদের ICAB কে যে এটার উপর আরো বেশি কাজ করার জন্য। Anyway, ডিভোর্স সেটেলমেন্ট বাংলাদেশে আসলে এই লটা নাই, বাট গ্লোবালি আছে। মনে করেন আপনার কোম্পানি বাই ডিফল্ট আপনার ওয়াইফের অথবা আপনি যদি ফিমেল হন, আপনার হাজব্যান্ড, আই উড সে স্পাউস, তার একটা রাইট আছে। আপনারা জানেন হিস্টোরিক্যালি সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্ট হচ্ছে আপনার আমাজনের, যে জেফ বেজোস আছে, ওর ওয়াইফের সাথে যে সেটেলমেন্টটা হয়েছে, ওই সেটেলমেন্ট হচ্ছে সেভারাল বিলিয়ন ডলার, 40 না 50 বিলিয়ন ডলার্সের মনে হয় সেটেলমেন্ট হয়েছে, জানা আছে এটা? সো ওই সেটেলমেন্ট করতে গেলে ইউ নিড টু হ্যাভ দ্য ভ্যালুয়েশন, এবং তারপরে ওই অনুযায়ী ওই যে আপনার যে কোর্ট আছে, ওই যে ফরেন কোর্ট, ওরা একটা সেটেল করে। বাংলাদেশে উই আর কোয়াইট লাকি, আমাদের এরকম নাই। দেন হচ্ছে দ্য ভ্যালু সাবসিডিয়ারিজ ফর ডিসপোজালস অ্যান্ড এমবিও, যে আপনি যদি কখনো ডিসপোজাল করতে চান সাবসিডিয়ারিজ, অথবা ম্যানেজমেন্ট বাই আউট করতে চান, ম্যানেজমেন্ট বাই আউট মিন্স হচ্ছে আপনার এক্সিস্টিং কোম্পানি কিনে নেবে ম্যানেজমেন্ট, সো তখনও আপনার এই ভ্যালুয়েশনটা দরকার হয়। আমরা কি বুঝতে পারি? আর ইউ উইথ মি সো ফার? Yes, sir. আচ্ছা, মুভিং অন। স্যার ম্যানেজমেন্ট বাই-আউটটা আবার একটু বুঝুন। ম্যানেজমেন্ট বাই আউট পরে আছে, ওই এক টার্ম সেপারেটলি, আই উইল টেক ইউ থ্রু এট দ্য টাইম। হ্যাঁ, ওকে স্যার। দেন ভ্যালুয়েশনের অনেকগুলো টেকনিক আছে। একটা হচ্ছে অ্যাসেট বেজ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে মার্কেট বেজ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আপনার ওটার কি বলে ইনকাম বেজ অ্যাপ্রোচ। এখন আপনারা হয়তো ইউ মাইট বি থিংকিং উই হ্যাভ গট ভ্যালুয়েশন গাইডলাইন্স ইন IFRS 13, তাই না? ওই যে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট আছে না, IFRS 13। ইয়েস ইয়েস, IFRS 13 এ আমরা ফেয়ার ভ্যালু করি লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো ঘটনা যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকেরও তো একটা গাইডলাইন আছে, যে বাংলাদেশ ব্যাংকেরও একটা গাইডলাইন আছে বাংলাদেশ ব্যাংকের, ওইটা হচ্ছে শুধুমাত্র ইসের জন্য, ওই শুধু রেমিটেন্সের জন্য, আপনার ফরেন শেয়ার হোল্ডার। তারপরে হচ্ছে আপনার এসিসির আছে, সেটা হচ্ছে আপনার শুধু অ্যাসেট গুলাকে ভ্যালুয়েশনের জন্য, দ্যাট ইজ কল্ড ভ্যালুয়েশন ফর দ্য রিপোর্ট অফ ফাইন্যান্সিয়াল রিপোর্ট। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে ভ্যালুয়েশন হয়, দ্যাট ফলোজ IFRS 13, because fair value definition given in the IFRS 13, that is applicable for the valuation in the context of financial reporting. But when it comes down to the business valuation, then you need to follow the principles which is given by the IVS, International Valuation Standard. You need to follow that. আমাদের BSCC তে valuation guidelines এ বলে দিচ্ছে যে IVS guidelines অনুযায়ী এটা করতে হবে, but I'm not sure if they know about that IVS valuation. Even we don't know. Many of us we don't know, honestly speaking. So valuation যেটা আমরা বলতেছি, valuation হতে হয় একটা, it has got separate principles like IFRS, ISA. Valuation has got separate standard which is called International Valuation Standard. বুঝতে পেরেছেন? Hello? Yes sir. Can you follow me? স্যার আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ভ্যালুয়েশনটা কিন্তু এই যে ভ্যালুয়েশন, এটা আমরা বলতেছি বিজনেস ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশনের জন্য সেপারেট স্ট্যান্ডার্ড আছে, দ্যাট ইজ কল্ড IVS, মানে ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড, এবং আমি হচ্ছে সার্টিফাইড IVS ভ্যালুয়ার, ঠিক আছে? এনিওয়ে, এবার আসছেন হচ্ছে অ্যাসেট বেস অ্যাপ্রোচ। অ্যাসেট বেস অ্যাপ্রোচ হচ্ছে আপনার হিস্টোরিক্যাল কস্ট। মনে করেন আপনি বুক ভ্যালু, সো বুক ভ্যালু মিন্স হচ্ছে ব্যালেন্স শিট ভ্যালু। আমার ব্যালেন্স শিটে যে ভ্যালুটা আছে, ইউ হ্যাভ গট অ্যাসেট ভ্যালু, you have got liability value,
সেই অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে যে নেট অ্যাসেট ভ্যালু পাবেন, দ্যাট ইজ কল্ড হচ্ছে আপনার নেট অ্যাসেট ভ্যালু অর শেয়ার ভ্যালু। দিস ইজ মিনিংলেস অ্যান্ড ইট ইজ নট মার্কেট ভ্যালু। আপনার যদি একটা কোম্পানি থাকে, আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার কোম্পানিটা আপনি বুক ভ্যালুতে বিক্রি করে দিতেন, আর ইউ গোয়িং টু সেল ইট? নো স্যার। আপনি বিক্রি করবেন? না। কেন করবেন না? Because it took lots of time for you to create your own establishment, maybe branding and customer base. It has got value. কারণ আপনি একটা বিজনেস স্টার্ট করতে গেলে ওর টেক অফ টাইমই দেখা গেল 2-3 বছর লাগে পুরো বিজনেসটাকে সেট করতে। তো কখনোই কোনো কোম্পানি কেউ বুক ভ্যালুতে করে না বা হিস্টোরিক্যাল কস্টে করে না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মিনিংলেস। দেন নেট রিয়ালাইজেবল ভ্যালু। Net realizable value of asset less liabilities. Net realizable value means you do the valuation of the major assets, that is current market value te apni major assets er valuation koren. Probably you deploy engineers for valuing the specialized machineries. You deploy civil engineers to value the land, buildings and others, and then you assess the liabilities, you deduct it and you identify the net asset value. That is the minimum acceptable value. In other words, I call it floor value. Floor value means ওইটার নিচে আসলে আমার কোম্পানি বিক্রি হবে না। Am I clear? Yes. আচ্ছা, প্রবলেম হচ্ছে কি, estimating NRV is difficult for specialized assets. Sometimes what happens that few companies might have their specialized assets. So এই specialized assets এর ভ্যালু বের করা it's really difficult, কারণ হচ্ছে ওইটা তো আপনার bespoke, সো ওইটার আসলে ভ্যালুয়েশন করা ডিফিকাল্ট হয়ে যায়। রিডান্ডেন্সি কস্ট আসলে অনেক সময় আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। রিডান্ডেন্সি কস্ট মিন্স হচ্ছে ইউ ওয়ান্ট টু লে অফ সাম অফ ইউর এমপ্লয়িজ, ফারলো ইউর এমপ্লয়িজ, দেন হচ্ছে রিডান্ডেন্সি কস্ট ইজ দেয়ার। লিকুইডেটরস কস্ট, এইগুলা হচ্ছে কি মেইনলি আপনার কোম্পানিটাকে আপনি লিকুইডেশন করে দিচ্ছেন, সো তখনই বেসিক্যালি এনআরভি বেসিসে করা হয়। দ্যাট ইজ বেসিক্যালি লিকুইডেশন ভ্যালু, কারণ তা না হলে তো আপনি ভ্যালুয়েশন এই মডেলে যাবেন না। যদি আপনি আপনার কোম্পানিকে লিকুইডেশন না করেন, why on earth you should value the company using the net realizable value? If it is your intention to run the company, or someone who wants to buy the company and run the company, he should have the value based on the market value basis or based on the cash flow basis, not on the NRV basis. Yes, NRV you can do for the sake of calculating the floor value, not for real basis. But যখন আপনি NRV করেন, it is assumed that company আসলে আমরা এটাকে সেল করে দিব সেই ভিত্তিতে। যখন আপনার সেল ভ্যালু করবেন তখন আপনাকে রিডান্ডেন্সি কস্ট কনসিডার করতে হবে, দেন লিকুইডেটরস কস্ট, ইউ নিড টু অ্যাপয়েন্ট এ লিকুইডেটর, দেন লিকুইডেটরস এর কস্ট কনসিডার করতে হবে, এন্ড অলসো ইউ নিড টু কনসিডার দ্য ট্যাক্স, বিকজ whenever you are selling something, probably you are losing, capital loss, or you are gaining some capital as well, so maybe capital gain or normal gain, so those are taxed basically in the eyes of tax authority, so you need to consider that one as well. Ignores goodwill, কারণ এনআরভি যখন আমরা করি, we only value the assets and liabilities that literally existed, we do not value the goodwill, so এই ক্ষেত্রে এটা goodwill কে ইগনোর করে। particularly useful for controlling interest, কারণ controlling interest means ধরেন আমি যদি আসলে কোনো কোম্পানি ভ্যালুয়েশন করতে চাই, দেখেন this is ভ্যালুয়েশন আসলে very very interesting, honestly speaking, I really love it, কারণ it's very advanced corporate financial management. দেখেন, মনে করেন আমি এবং আপনারা যারা আমাকে শুনতেছেন, আমরা কয়েকজন মিলে একটা কোম্পানি করলাম, বাট এইখানে ধরেন আমি ওন করি পার্সোনালি 51%, আপনারা বাকি যারা আছেন মনে করেন আরো 10 জন ওন করেন হচ্ছে 49%। এখন মনে করেন আমি খুব অটোক্রেটিক লোক বাই ডিফল্ট, এখন হচ্ছে আমি চাইলাম যে ওকে আমি আপনাদের 10 জনের রাখবো না, আমি আপনাদের শেয়ারটা কিনে নিব। সো ইফ আই ওয়ান্ট টু ডু দ্যাট, বিকজ আই এম ইন দ্য ড্রাইভিং সিট, I will try to have the valuation on net realizable value. কেন? কারণ হচ্ছে যে আমি হচ্ছে কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে, সো আই ক্যান ড্রাইভ দ্য কোম্পানি, বাট প্রবাবলি আপনার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আছে, যে মেজার আছে, আপনি হয়তো যদি ইফ ইউ আর নট হ্যাপি উইথ দ্য ভ্যালুয়েশন ইউ ক্যান গো টু দ্য কোর্ট, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইনিশিয়ালি এই ভ্যালুয়েশনটা হচ্ছে ইউজফুল ফর কন্ট্রোলিং ইন্টারেস্ট, বিকজ দে ক্যান বেসিক্যালি এক্সার্ট দ্য control, they can exert the influence, they can take the decision. That's why net realizable value, এটা হচ্ছে particularly useful for the shareholders, they are basically controlling the company. আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, yes sir, আপনারা কিন্তু খুব কেয়ারফুলি করে নেন, এর মধ্যে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়েছি, I'm sure if you can follow. আমরা স্লাইডগুলো তো পাচ্ছি না স্যার, স্লাইড দেখতেছেন না? স্লাইড দেখতেছি কিন্তু আমাদের ক্লাস শেষে স্লাইডগুলো মেল দিচ্ছে না।
না মেইল স্টাডি ম্যাটেরিয়াল গুলো কি করেছি, ফেসবুক গ্রুপেও দিয়েছি। স্টাডি ম্যাটেরিয়াল গুলো কি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া যায় স্যার? মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, দেওয়া আছে তো মেসেঞ্জার গ্রুপে পাইছি স্যার, আমরা পাইছি, মেইলে পাইছি। মেইলে আছে, মেসেঞ্জারে আছে, দুই জায়গায় দিয়ে। এগুলা গত দিনই দেওয়া আছে স্যার, গত দিন। এটা আগের ক্লাসের তো আগেই দেয়া আছে আর কি। আচ্ছা তাহলে প্লিজ লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। দেখেন অ্যাসেট বেস অ্যাপ্রোচ কিন্তু এখনো শেষ হয়নি। সো ফার উই হ্যাভ ডিসকাসড টু মডেল, একটা হচ্ছে বুক ভ্যালু মডেল আর একটা হচ্ছে নেট ভ্যালু মডেল। দেন আরেকটা মডেল এখানে আলাপ করা হয়েছে, দ্যাট ইজ কল্ড রিপ্লেসমেন্ট কস্ট। বেসিক্যালি এখানে এই বইটা মানে এই যে বললাম না যে এই যে ভ্যালুয়েশনের কনসেপ্ট দেওয়া আছে, দ্যাট ইজ লাইক ভেরি ব্রড লেভেল ইস্যু। এই রিপ্লেসমেন্ট কস্টের পরে আরো একটা মডেল আছে, দ্যাট ইজ কল্ড রিপ্রোডাকশন কস্ট, দ্যাট ইজ নট ইনক্লুডেড হিয়ার। সো এনিওয়ে রিপ্লেসমেন্ট কস্টটা হচ্ছে কস্ট অফ সেটিং আপ বিজনেস ফ্রম দ্য স্ক্র্যাচ। আপনি যদি এই বিজনেসটাকে স্ক্র্যাচ থেকে আবার স্টার্ট করতেন, what would have been you have spent for this? So that you need to determine, and you need to determine the replacement cost. যদি যখন আমার অ্যাসেটের কথা আসে, মনে করেন আমার একটা বিল্ডিং আছে which is 5 years old, it has got written down value. So আপনারা যখন রিপ্লেসমেন্ট কস্ট করবেন তখন হচ্ছে what you are going to do, what if I build the same level of or similar kind of business, and how much money do we need to spend on that? So that is called replacement cost. এখন যদি আমি করতে চাই, how much money do I need to incur? That is replacement cost. If I want to replace, how much money do I need? Clear? Hello? Yes sir. তারপরে হচ্ছে maximum price for the buyer. That is the maximum price for the buyer. Problem হলো কি, estimating replacement cost. Sometimes it is difficult, ignores goodwill, and particularly useful for controlling interest. Like I'm saying, the controlling interest থাকলে তার আসলে এই জিনিসগুলোকে সবসময় মানে অ্যাবিউজ করতে চায়, ইন আদার ওয়ার্ডস ইনফ্লুয়েন্স করতে চায়, কারণ হচ্ছে তারা ওই জিনিসটাকে কম দামে কিনতে চায় অথবা ই করতে চায়। এনিওয়ে দেন হচ্ছে জেনারেলের ইস্যু যেটা আছে যে অ্যাসেট আর মোর সার্টেন দ্যান ইনকাম। মানে কেন অ্যাসেট মিন্স জেনারেল মিন্স হচ্ছে অ্যাসেট বেস অ্যাপ্রোচের কিছু জিনিস আছে। কি কি? অ্যাসেট আর মোর সার্টেন দ্যান ইনকাম। কারণ ইনকাম তো হচ্ছে আমার ফিউচারিস্টিক, আমি তো ফিউচারিস্টিকটাকে হচ্ছে তখন প্রেজেন্ট ভ্যালু করে আমি ভ্যালুয়েশনটা করতেছি, বাট অ্যাসেট বেস ভ্যালুয়েশন ইজ মোর সার্টেন দ্যান ইনকাম। হাউএভার ইট কামস উইথ দ্য কোশাস, লাইক আই এম সেইং, যে কোম্পানি আসলে অ্যাসেট বেস অ্যাপ্রোচ তখনই করবে ইফ দ্য কোম্পানি ইজ really losing company, that company afford to run the operation, অথবা ওই কোম্পানির গোয়িং কনসার্ন ইস্যুস আছে, তখন হচ্ছে মানে দ্যাট প্লেস মানে আপনি হচ্ছে অন দ্য ভার্জ অফ what would I say crippling, তখন হচ্ছে আপনি অ্যাসেট বেস অ্যাপ্রোচ ফলো করবেন। তারপরে হচ্ছে ইউজফুল ফর অ্যাসেট স্ট্রিপার্স। অ্যাসেট স্ট্রিপার্স মানে হচ্ছে অনেক সময় থাকে যারা স্মার্ট ডিল করে না, ধরেন আপনার কোম্পানিতে হচ্ছে অনেক দেখা গেল লিটিগেশন আছে, দেন হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি আছে। আপনার কোম্পানি ভালো, আপনার কোম্পানিতে যে মেশিনারিজ গুলো আছে দে আর গুড অ্যাজ ওয়েল, বাট আপনার ওভারঅল যেটা হয়েছে আপনার কোম্পানির অনেকগুলো পেন্ডিং লিটিগেশন আছে, লেটস সে উইথ আউটসাইডার্স, মেবি ট্যাক্স, মেবি উইথ ভ্যাট, তারপরে হচ্ছে আরো অন্য ইস্যুস আছে, এন্ড দ্যাট কোম্পানি ইজ লুজিং, বাট ইউ নো দোজ অ্যাসেট আর রিয়েলি ওয়ার্থ অফ। ওই অ্যাসেট গুলা ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাসেটস, আপনি হচ্ছে ইউ ক্যান প্রবাবলি রান দ্য অপারেশন ইন এ ডিফারেন্ট ওয়ে। তখন আপনি যেটা করবেন, if you're a smart buyer, instead of buying the entire company, you could probably suggest them, look, I'm not interested to buy your whole company because it comes with lots of problems. So what I want to do, I want to buy the asset instead. That is called asset deal. বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা শিওর? I'm not sure if you are getting me. Yes sir. একটু বলেন স্যার, এটা আসলে ক্লিয়ার হয়নি পুরোপুরি। আচ্ছা, এই জিনিসটা হলো কি, মনে করেন একটা কোম্পানি এক্স কোম্পানি যখন আমি কিনবো, একটা কোম্পানি যখন আমি কিনবো, আই এম বাইং এভরিথিং ফর দ্য কোম্পানি। মানে ওর যে অ্যাসেট লায়াবিলিটিস, তারপরে ওই কোম্পানির যদি কোনো কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকে, কেস আছে ধরেন ওই কোম্পানির লিটিগেশন আছে উইথ ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, উইথ এমপ্লয়িজ, ওই জিনিসগুলোও কিন্তু আপনাকে ইউ নিড টু হ্যান্ডেল, তাই না? ওকে, জি। আপনি যদি জানেন যে এই কোম্পানির এরকম, কারণ এনি সর্ট অফ অ্যাকুইজিশন করার আগে আসলে ডিউ ডিলিজেন্স করা হয়, বুঝছেন? অনেকগুলো ডিউ ডিলিজেন্স করা হয়। একটা ডিউ ডিলিজেন্স হচ্ছে লিগ্যাল ডিউ ডিলিজেন্স। এই ডিউ ডিলিজেন্সের মধ্যে এই জিনিসগুলো তখন বের হওয়ার পরে আপনি তখন একটা ইনফর্মড ডিসিশন নেবেন ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বাই দ্য কোম্পানি। এখন আপনি দেখলেন না এই কোম্পানি আসলে বাই করলে আমার অ্যাকোয়ার করলে অনেক ঝামেলা আছে, এত ঝামেলা আমি নিতে চাই না, বাট স্টিল ইউ আর ইন্টারেস্টেড ইন দেয়ার অ্যাসেটস। তখন আপনি ওকে বলতে পারেন, লোক, I don't want to go over this hassle.
all I want to do, I want to acquire your assets. আমি শুধু অ্যাসেটটা কিনতে চাই তোমার, হইতে পারে না? সো সেই জিনিসটাকেই বলা হয় ইউজফুল ফর অ্যাসেট স্ট্রিপার্স। মানে এটা কিন্তু একটা ডিফারেন্ট সেট অফ স্কিলস, ভেরি ভেরি স্মার্ট স্কিলস। এই যে ধরনের ডিল করা, তারপরে টার্গেটকে আপনারই করা, মানে তারপরে এই যে ভ্যালুয়েশন করে একটা রেঞ্জ দিয়ে দেওয়া, ইটস ভেরি স্মার্ট থিং। মানে আই লাভ ইট honestly speaking. Then service businesses often have few tangible assets. দেখেন asset based approach that is okay, but when it comes down to the service business তখন it's a problem. মনে করেন একটা সিএ ফার্মে আপনি যান, ওর যদি আপনি ভ্যালুয়েশন করেন, বাংলাদেশে অনেক বড় বড় ফার্ম আছে, কেপিএমজি আছে, দেন হচ্ছে ধরেন একাশেম আছে, মাই ফার্ম অ্যাজ ওয়েল, সো ইটস দে আর প্রিটি বিগ ফার্ম। সো আপনি এখন যদি যাই ওটা বলেন যে ওকে আই ওয়ান্ট টু বাই ইউর ফার্ম এন্ড আই ওয়ান্ট টু দ্য ভ্যালুয়েশন অন অ্যাসেট বেস বেসিস, ওকে, সো দ্যাট ভ্যালুয়েশন প্রবাবলি কামস টু ফিউ 100,000 মেবি। তো আপনি যদি এখন বলেন যে ভাই আপনার ফার্মটা বিক্রি করে দেন উইথ দ্য নেম and we are going to follow the asset based approach, so it might not go down well to the partners. তো আপনার তখন হচ্ছে অন্য অ্যাপ্রোচে যাইতে হবে, তখন মেবি রেভিনিউ অ্যাপ্রোচে যাইতে হবে আর আর্নিং অ্যাপ্রোচে যাইতে হবে। সো অ্যাসেট বেস অ্যাপ্রোচের প্রবলেম হলো সার্ভিস বেস যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলোর জন্য একটু এটা ইউজেবল না। আমরা কি বুঝতে পারতেছি? Yes sir. Yes sir. মুভিং অন, ভ্যালুয়েশন, দেন ইনকাম বেস অ্যাপ্রোচ। তাহলে কিন্তু সো ফার আমি কিন্তু আপনাদের কতগুলো বললাম বলেন তো? সো ফার হচ্ছে অ্যাসেট বেস অ্যাপ্রোচ। অ্যাসেট বেস অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে উই হ্যাভ লার্ন হিস্টোরিক্যাল, দেন net realizable value, then Replacement cost, general. right, net realizable value, then replacement cost, and then কিছু general limitations and general information about asset based approaches. Now also আরেকটা জিনিস শিখছি, asset based approach practically useful হয় হচ্ছে আপনার কন্ট্রোলিং শেয়ার হোল্ডারদের জন্য, এবং এটা হচ্ছে যখন কোনো কোম্পানি ডাইং সিচুয়েশনে আছে, গোয়িং কনসার্ন নিয়ে প্রবলেম আছে, তখন অ্যাসেট বেস অ্যাপ্রোচ গিভস বেটার রেজাল্ট। বাট সার্ভিস লিমিটেড কোম্পানির জন্য অ্যাসেট বেস কোম্পানি ইজ নট ইউজেবল। নাও রিপ্রোডাকশন কস্ট বলছিলেন একটা, এটা কি ছিল? রিপ্রোডাকশন কস্ট তো আপনার সিলেবাসে নাই। ওকে স্যার, আপনি বলছিলেন তো এইজন্য বললাম। না ওইটাও আছে আপনার, ওই যে আইভিএস এ আছে আসলে রিপ্লেসমেন্ট কস্ট একটা, রিপ্রোডাকশন কস্ট একটা। রিপ্রোডাকশন কস্ট হচ্ছে মানে আসলে একটু দাঁড়ান আগে চলে যাই, আপনারা যদি যেহেতু জানতে চাচ্ছেন জাস্ট খুব কুইকলি আমি দিই। রিপ্লেসমেন্ট কস্ট আর রিপ্রোডাকশন কস্ট দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হলো ধরেন আমি যখন কোনো অ্যাসেটের ভ্যালুয়েশন করতেছি, আমি ধরে নিলাম আই ওয়ান্ট টু রিপ্লেস ইট আইডেন্টিক্যাল, আই ওয়ান্ট টু রিপ্লেস আইডেন্টিক্যাল মেশিন, বুঝতে পেরেছেন? যখন আইডেন্টিক্যাল মেশিন অথবা আইডেন্টিক্যাল বিল্ডিং অথবা আইডেন্টিক্যাল পার্টিকুলার অ্যাসেটকে আমি রিপ্লেস করব, দ্যাট ইজ কল্ড বেসিক্যালি রিপ্রোডাকশন কস্ট। রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে you don't have to have the identical asset, all you need to have যে আপনার similar asset হবে with similar facilities using which you can get the similar kind of benefit. আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। মানে একটা বললাম আইডেন্টিক্যাল অ্যাসেট মানে মনে করেন আপনি এখন আপনার বাসায় আছেন, আপনার বাসায় হয়তো 4টা বেডরুম আছে, 3টা হচ্ছে আপনার ওই ওয়াশরুম আছে, এরকম আছে না? সো আইডেন্টিক্যাল মনে করেন আপনি চান রিপ্লেস করতে আইডেন্টিক্যাল ফ্ল্যাট। আইডেন্টিক্যাল যখন আপনি ওইটাকে রিপ্রোডাকশন কস্ট বলবেন তখন হচ্ছে আইডেন্টিক্যাল ফ্ল্যাট, ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য আইডেন্টিক্যাল ফ্ল্যাট, বুঝতে পেরেছেন? ওই আইডেন্টিক্যাল ফ্ল্যাটের কস্ট কত। আর রিপ্লেসমেন্ট কস্ট মানে হচ্ছে ইউ আর ওকে উইথ 4 bedrooms, ইউ আর ওকে উইথ 3 washroom, but not necessarily ওটার একটু ডিজাইন বা প্যাটার্ন যদি একটু ডিফারেন্ট হয় কোনো সমস্যা নেই, because as long as you are going to get the similar kind of benefit, you are fine with that. That is called replacement cost. Am I okay? Okay sir. এবার আসেন হচ্ছে ইনকাম বেস অ্যাপ্রোচ। যদিও we call it income based approach, this is basically cash flow approach. Income based approach is literally cash flow approach. এটা হচ্ছে এর জেনারেল ইস্যুস হচ্ছে ফোরকাস্টিং প্রবলেমস। কারণ হচ্ছে it is really difficult to forecast the cash flows. কারণ হচ্ছে ওই যে আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে করোনা ভাইরাস যখন শুরু হয় তখন হচ্ছে আমি একটা ভ্যালুয়েশন অ্যাসাইনমেন্ট করতেছিলাম এবং ওই ভ্যালুয়েশন অ্যাসাইনমেন্ট আমি এখন ফাইনাল করতে পারি নাই, কারণ হচ্ছে আমি ওইটা আই সেন্ড ইট ব্যাক টু দ্য ক্লায়েন্ট যে তুমি তোমার ইয়াটা আপডেট করো, তোমার ফোরকাস্টটা আপডেট করো, কারণ দ্য ফোরকাস্ট ইউ হ্যাভ শেয়ারড উইথ মি দ্যাট ইজ বিফোর করোনা, এবং হচ্ছে এখন করোনার জন্য ওভারঅল বিজনেস
dynamics change হয়ে গেছে, so you need to change the forecast. So forecasting is a real problem. এখন দেখেন, what if my valuation assignment was completed back in December, এবং ডিসেম্বরে কিন্তু আমার ভ্যালুয়েশন শেষ এবং বেসড অন দ্যাট ডিল হয়ে গেছে, কিন্তু ওই যে ফোরকাস্টিং দ্যাট ডাজন্ট এক্সিস্ট টুডে। ওই ফোরকাস্টিং এর আসলে এই ধরনের আনসার্টেনিটিকে ইট ক্যানট ফ্যাক্টর ইন। একটা সাইক্লোন হলো, এই ধরনের করোনার মতন ইস্যুস হইলো, ইট ক্যানট ফ্যাক্টর ইন। সো ফোরকাস্টিং ইজ আ রিয়েল প্রবলেম ইন দ্য ইনকাম বেসড অ্যাপ্রোচ। দেন টাইপ অফ বিজনেস more appropriate than asset for service business. এটা আমরা বললাম যে সার্ভিস বিজনেসের জন্য more appropriate. I'm not sure if you follow the global news. আপনারা কি জানেন যে যখন আমাজন তো জানেন, ওই যে একটু আগে আমি এক্সাম্পল দিলাম ডিভোর্স সেটেলমেন্টের সময় আমাজনের, আমাজন হচ্ছে প্রবাবলি 1997 এ লিস্টেড হয়। তখন হচ্ছে আসলে আমি I was just doing my colleging, বাট পরবর্তীতে ওন ইন্টারেস্টে আমি ওইগুলো পড়ছি। আমাজন যেটা হয়েছে যে যখন সে লিস্টিং এ যায়, দ্যাট কোম্পানি ওয়াজ লুজিং কোম্পানি, এবং সে প্রবাবলি 10 or 12 টাইমস তার যে ইয়াটা ছিল, নমিনাল ভ্যালু ছিল, সেইটার থেকে বেশি দামে সে তার শেয়ারটাকে ফ্লোট করছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। সো হাউ ডাজ ইট সাউন্ড লাইক? আপনারা কি বুঝতেছেন? মানে আমাজন যখন ফ্লোট হয়েছিল মার্কেটে, তখন দ্যাট কোম্পানি ওয়াজ লুজিং, কিন্তু তারপরেও সে 10 থেকে 12 টাইমস বেশি দামে সে তার শেয়ারটাকে সেল করছিল। এবং আপনারা ফরকাস্টিং এর জন্য স্যার, ফোরকাস্টিং এর জন্য আপনারা যদি ওর ইয়া দেখেন, যে বিভিন্ন ইন্টারেস্টিং ইয়া আছে, যে ক্যালকুলেশন আছে, যে মনে করেন কেউ যদি $5,000 ইয়া করতো, শেয়ার ওন করতো প্রবাবলি 20 বছর আগে আমাজনের, এখন সেই শেয়ারের ভ্যালু হয়ে গেছে প্রবাবলি $10 লাখ। বুঝতে পেরেছেন? এরকম অর ইভেন মোর, এরকম ইয়া হয়েছে। সো এইটা হচ্ছে বলা হচ্ছে ফোরকাস্টিং, যে আপনার বিজনেসের পটেনশিয়াল কি, ওই পটেনশিয়াল দেখে হচ্ছে আপনি তখন বিজনেসের ভ্যালুয়েশন করবেন। বাংলাদেশে কিন্তু এই জিনিস পারবেন না, আপনি বুঝছেন? বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে যাবেন, আমরা উই অল আর ক্রুক গাইস, লিটারালি এখানে হচ্ছে ম্যানিপুলেশন হয়। সমস্যা নাই স্যার, আমরা ওই লসটাকে লাভ দেখাই আসবো। আমাজন লস দেখায় আসছে, আমরা লাভ দেখাই। কিন্তু ওরা আসলে বিজনেসের ইয়া দেখে, পটেনশিয়াল দেখে, এবং দ্যাট ইজ বেসিক্যালি সার্টিফাইড বাই ভ্যালুয়েটর। কিন্তু ওই যে ভ্যালুয়েশনটা, ওইটা কিন্তু একজন ভ্যালুয়েটর, ওই সার্টিফাইড ভ্যালুয়েটরই করে দেয়, সার্টিফাই করে দেয়। তখন হচ্ছে বেসড অন দ্যাট তারা কিন্তু যায়। বুঝতে পেরেছেন? ওইখানে মানে ভ্যালুয়াররা বা প্রফেশনালরা হাইলি ভ্যালুড এবং এথিক্যাল। তারপরে আপনাদের আরেকটা এক্সাম্পল দেই, ওই যে ফেসবুক আছে না, ফেসবুক কিন্তু লুজে। তো ফেসবুকের দেখেন ওই যে আপনার যখন শেয়ারে গেছে, ওরাও কিন্তু প্রচুর প্রিমিয়াম দিয়ে গেছে। আলিবাবা হিস্টোরিক্যালি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় ইয়া, সো আলিবাবাও বেশ প্রিমিয়াম দিয়ে কিন্তু গেছে। সো এইগুলা হচ্ছে অল অ্যাবাউট পোটেনশিয়াল, কারণ হোল বিজনেস ডাইনামিক্স হ্যাজ চেঞ্জড। কারণ ডিড ইউ এভার ইমাজিন ব্যাক ইন 1997 যে হোল বিজনেস উইল রান ইনটু দিস ওয়ে? কারণ নো ওয়ান ওয়ান্টস টু গো to the like physical shop nowadays for the simple things. They are more interested to order online e jay order kore chole ashe, ebong whole Bangladesh is going into that direction, probably slow, but Bangladesh is moving in the same direction as well. বুঝতে পেরেছেন? সো এই যে জিনিসগুলা ইউ নিড টু কনসিডার। স্যার কোয়ালিটি ইজ দ্য মেজারিং ফ্যাক্টর স্যার। হ্যাঁ, বাংলাদেশে কোয়ালিটি নিয়ে অনেক কোশ্চেন থাকে স্যার। না, ওইটা তো আসলে আমাদের ন্যাশনটাই এরকম, কি করবেন, হবে আস্তে আস্তে। আচ্ছা, এবার আসেন হচ্ছে present value of future cash flows. Theoretically this is the superior model, কারণ any sort of valuation করার জন্য theoretically the best approach is cash flow approach. If you can determine the cash flows and if you can determine the discounting factor properly, then you can get the proper valuation or fair valuation. By this time you know how to determine the discounting rate, taking into consideration the risk. কারণ যে cost of capital chapter কিন্তু basically it's all about setting the discounting rate. এখন দেখেন এখানে আরেকটা টার্ম আমি বলেছি, দ্যাট ইজ নট গিভেন ইন ইউর বুক, কিন্তু আমি বলে দিয়েছি FCFF and FCFE। এটা মানে হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম এন্ড ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। তাহলে কি বললাম? যখন আমরা ক্যাশ ফ্লো ডিটারমিন করব, আমাদের দুইটা টার্ম আছে, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, ঠিক আছে? ক্যান ইউ ফলো মি? FCFF। ইয়েস স্যার। আর একটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। দুইটার পার্থক্য হলো free cash flow to farm, when you determine the free cash flow to farm, you do not strip out interest টা আসলে আপনি মাইনাস করেন না, you do not deduct interest। তার মানে এই ক্যাশ ফ্লোর মধ্যে কি আছে বলেন তো? ইন্টারেস্ট আছে।
ইন্টারেস্ট থাকে মানে হচ্ছে যখন আপনি এটাকে ডিসকাউন্ট করবেন তখন হচ্ছে আপনি এটাকে WSCC দিয়ে ডিসকাউন্টিং করবেন, তাইলে হচ্ছে ইউ উইল গেট দ্য এন্টারপ্রাইজ ভ্যালু। প্লিজ টেক দ্য নোট, লিখে নেন কিন্তু এটা। তাহলে কি বললাম, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্মের মধ্যে ইন্টারেস্ট থাকে ইন্টারেস্ট থাকলে তখন হচ্ছে এটাকে আমরা WSCC দিয়ে ডিসকাউন্টিং করলে উইল গেট দ্য এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালু মিন্স both value of equity and what? Debt. Hello? Sir. Yes, sir. একটু আরেকবার বলবেন, একটু আস্তে বলবেন স্যার, একটু আরেকবার। আচ্ছা, এটা গিয়ার ফার্ম স্যার। যে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম মিন্স হচ্ছে আমার যে ক্যাশ ফ্লোটা বের করব ওই ক্যাশ ফ্লো থেকে আমার ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমি মাইনাস করব না, ওইটা ক্যাশ ফ্লোর মধ্যে যোগ করা থাকবে। তখন ওইটাকে ডিসকাউন্টিং করব WSCC দিয়ে। WSCC দিয়ে ডিসকাউন্টিং করে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। Value of the farm means enterprise value. Enterprise value basically it is the summation of value of equity and value of debt. So if you want to arrive at equity value, ওই ভ্যালু অফ দ্য ফার্ম থেকে ডেটের ভ্যালু মাইনাস করতে হবে, মাইনাস করে দেন হচ্ছে ইউ উইল গেট ভ্যালু অফ দ্য ফার্ম। ক্লিয়ার কিনা? বুঝি না স্যার, ভ্যালু অফ দ্য ফার্ম থেকে ডেটের ভ্যালু মাইনাস করলে আবার ভ্যালু অফ দ্য ফার্ম পাবো? সরি, ভ্যালু অফ দ্য ইকুইটি পাবে। ভ্যালু অফ দ্য ইকুইটি, ওকে। হ্যাঁ, আর ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি মিন্স আপনার যে ক্যাশ ফ্লো আছে ওই ক্যাশ ফ্লো থেকে ইন্টারেস্টটা মাইনাস করে দিবেন। ইন্টারেস্টটা মাইনাস করে দিলে যে ক্যাশ ফ্লো থাকে দ্যাট বিলংস টু দ্য ইকুইটি হোল্ডার্স, তাই না? ওইটাকে তখন হচ্ছে আপনি কস্ট অফ ইকুইটি দিয়ে ডিসকাউন্টিং করবেন। ডিসকাউন্ট করলে ইউ উইল গেট স্ট্রেট দ্য ভ্যালু অফ দ্য ইকুইটি। ইন্টারেস্ট এক্সক্লুডিং, ইন্টারেস্ট ইনক্লুডিং। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সক্লুডিং আর ইন্টারেস্ট ইনক্লুডিং। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সক্লুডিং আর ইন্টারেস্ট এক্সক্লুডিং। সো এখন আরেকটা জিনিস হচ্ছে WSCC ভার্সেস KE। আচ্ছা, প্রবলেমস কি? এস্টিমেটিং ফিউচার ক্যাশ ফ্লোজ। ফিউচার ক্যাশ ফ্লো এস্টিমেট করা ইজ রিয়েলি প্রবলেম। এস্টিমেটিং ডিসকাউন্টিং রেট, কারণ হচ্ছে দেখেন ডিসকাউন্টিং ফ্যাক্টর প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন দ্য ভ্যালুয়েশন। কারণ কি, ডিসকাউন্টিং ফ্যাক্টর বেসিক্যালি it includes the risk. So if the discounting rate or discounting factor doesn't include the appropriate risk, then you are going to get the misleading valuation. ওই ভ্যালুয়েশনে আসলে মুশকিল আছে। Then time horizon is another challenge. মনে করেন একটা বিজনেস আপনি ক্যাশ ফ্লো ফোরকাস্ট করতে পারেন হয়তো 5 বছর, at best 10 years. Beyond 10 years it becomes crucially difficult to estimate the cash flows, but a company doesn't last for 10 years only. A company lasts for infinite life. আমরা বলি না going concern, আমরা বলি না unforeseen future পর্যন্ত হচ্ছে কোম্পানি লাস্ট করবে। তাইলে টাইম হরাইজনটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় হাউ টু ডু দ্য ভ্যালুয়েশন। তখন কোশ্চেন অফ টার্মিনাল ভ্যালু কামস ইনটু প্লে, তখন হচ্ছে টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করা হয়। সো এটা কিভাবে করা হয় আমি একটা ম্যাথে দেখিয়ে দিব, অসুবিধা নেই। সো ফার সো গুড। হ্যালো, ওকে স্যার। স্যার FCFE টা একটু আবার যদি বলতেন। FCFE তো বললাম যে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, মানে আপনার যে ক্যাশ ফ্লো এটা পাবো কিভাবে স্যার? ইন্টারেস্ট বাদ দিবেন। শুধু ইন্টারেস্ট বাদ দিব? হ্যাঁ, তাইলে হচ্ছে শুধু ইন্টারেস্ট না, ইন্টারেস্ট যদি থাকে, প্রিফারেন্স শেয়ারের যদি ডিভিডেন্ড থাকে, মেইনলি ক্যাশ ফ্লো belongs to the equity holders that you need to calculate or determine. ওকে স্যার। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রাইস অফ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমি কি প্রাইস দিব? The maximum price a bidder should pay for a target is market value of combined business less market value of bidder before the bid is made. এখানে দেখেন আপনাদেরকে বলি, এটা আপনারা যখন ওই যে অ্যাডভান্স লেভেলে যাবেন দেখবেন গ্লোবালি, এবং যে জিনিসটা হয় ম্যাক্সিমাম অ্যাকুইজিশন ডিল কিন্তু আসলে ওই যে আমি যে অ্যাকাউন্টেন্ট আমাদের কাছে শুনে হয়, ম্যাক্সিমাম অ্যাকুইজিশন ডিলটা হয় হচ্ছে বোর্ড লেভেলে বা সিইও লেভেলে। দুইজন সিইও দেখা গেল হচ্ছে আপনার গলফ খেলতেছে, দুই বন্ধু ডিসকাশন করে ডিসিশন নিয়েছে মার্জার করবে, দেন হচ্ছে এসে থ্রো করে পেপারস টু দ্য সিএফও এন্ড আদার গাইজ যে আসা তোমরা এটা রেই করো, মানে টেক ইট হয়। এইটার জন্য বেসিক্যালি যে প্রবলেমটা হয় অ্যাকুইজিশনে ওভার পেমেন্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট যদি আপনি রিজনেবল ওয়েতে অ্যাকুইজিশন করতে চান, সেটা হচ্ছে আগে আপনি ভ্যালুয়েশন করবেন, আপনি ভ্যালুয়েশন করে বের করবেন দ্য ম্যাক্সিমাম প্রাইস ইউ ওয়ান্ট টু পে। সো ম্যাক্সিমাম প্রাইস ইউ ওয়ান্ট টু পে, ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে ভ্যালুয়েশন অ্যাকুইজিশন ওয়ার্ডে এটাকে বলে ওয়াক অ্যাওয়ে প্রাইস। ওয়াক অ্যাওয়ে প্রাইস
মিন্স হচ্ছে আপনার কোম্পানির ভ্যালু 10 টাকা, ইউ ক্যান স্টার্ট উইথ, যখন আপনি নেগোসিয়েশন করবেন আপনি স্টার্ট উইথ 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 8.5 টাকা, এইভাবে আপনি স্টার্ট করলেন। করে যখন আপনি 10 টাকায় রিচ করলেন, তখনও যদি সে তার কোম্পানি সেল করতে না চায়, ওকে, ফেয়ার এনাফ, we have got a great deal of discussion, we enjoyed it, that deal is closed, I'm not going to go ahead, মানে ওইটাকে আপনাকে শেষ করতে হবে। বিকজ আপনি যদি 10 টাকার বেশি পে করেন, the risk is you are going to pay from the existing shareholders pocket, you are going to rip off them, বুঝতে পেরেছেন? হ্যালো, একবার বলবো না, এটা আমরা স্ট্রেট ম্যাথে যাই, ম্যাথে গেলে ওইখান থেকে আপনারা বুঝবেন। দেখেন, মার্কেট ভ্যালু অফ কম্বাইন্ড বিজনেস লেস মার্কেট ভ্যালু অফ বিডার বিফোর বিড ইজ মেড, এটা 325 পেজের আইকিউ 2, ওইখানে জানতো ইন্টারেক্টিভ কোশ্চেন 1 2 এগুলো বের করে। আমি একটু এক্সেল শীট বের করি একটা। মেজন 19 এ স্যার এরকম একটা অঙ্ক আসছে কোশ্চেন ব্যাংক থেকে, একদম হুবহু 45 নম্বর বা 48 নম্বর এরকম, আপনি যে কোশ্চেন ব্যাংকটা করেছেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক্সেল কি দেখা যায় নাকি শেয়ার করতে হবে আবার? দেখা যায় স্যার, দেখা যায় স্যার, দেখা যায়। ওকে ওকে ফাইন স্যার, পার্সেন্টেজটা বাড়ায় দিলে একটু বড় দেখা যেত আর কি। এই যে দিয়েছি তো, 200% করে দিয়েছি। ওকে স্যার, ঠিক আছে। এবার একটু আপনারা ই করেন, ওই যে ইয়াটা বের করেন, এই যে কত 325 বললাম না? জি স্যার, জি জি বের করেছেন? নরমালি ভিডিও কনসিডার করছিলাম বেশি আর টার্গেট। আজকে একটা ভালো ফাউন্ডেশন পেয়ে যাবেন ভ্যালুয়েশনের উপর ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন, আচ্ছা প্রথমে ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 1 দেখি 324 এ, ইটস ভেরি ইজি, এখান থেকেই শুরু করি। দেখেন, এ লিমিটেড জেনারেটস কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ফ্লোজ অফ 15 মিলিয়ন। তাহলে এ লিমিটেড তার ক্যাশ ফ্লো কত ছিল? 15 মিলিয়ন। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টিং রেট ফর দিস ক্যাশ ফ্লোজ ইজ 20%. It plans to make a bid for the entire share capital of B Limited. B Limited were acquired the combined business would generate constant annual cash flows of 20 million. All right. And the appropriate discounting rate would be 16%. What is the maximum price it should pay for acquiring B Limited? আমাকে একটু ইনফরমেশন বলেন। মনে করেন একটা হচ্ছে A Limited, তাই না? আর একটা হচ্ছে A এবং B কম্বাইন। A Limited এর ইয়া ছিল কত? 15 মিলিয়ন। আর ডিসকাউন্টিং ফ্যাক্টর 20%। 20%। 20 মিলিয়ন। জি, 20 মিলিয়ন 16%। 16%, এই তো? তাহলে দেখেন 16। আচ্ছা, শুনেন, আসলে পার্সেন্ট বা নাম্বার নিয়ে আমি খুব বেশি কনসার্ন না, আমি প্রসেসটা নিয়ে বেশি কনসার্ন। ঠিক আছে, একটু দেখেন যে এ এবং এবি, এ স্ট্যান্ড অ্যালোন ভিত্তিতে তার হচ্ছে 15 মিলিয়ন, ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 20%। এবির হচ্ছে ক্যাশ ফ্লো হচ্ছে 20 মিলিয়ন, ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 16%। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রাইস এ শুড পে ইন অর্ডার টু অ্যাকোয়ার বি? প্রথমে স্ট্যান্ড অ্যালোন ভিত্তিতে যদি আমি এ কোম্পানির ভ্যালুয়েশন করতে চাই, ধরে নিলাম এই 15 মিলিয়ন ইন পারপাচুইটিতে আসে, ওর ডিসকাউন্টিং ফ্যাক্টর ইজ 20%. সো ইফ ইউ অ্যাপ্লাই দ্যাট thing, you are done. That is 75 million is the valuation of A. Are you okay with that? Yes, yes. Okay. Yes. So if you want to calculate the combined value, তাহলে হচ্ছে combined cash flow divided by combined discounting factor. দেখেন ডিসকাউন্টিং ফ্যাক্টর চেঞ্জ হয়েছে। রিমেম্বার, আমরা বলছিলাম না যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের রিস্ক রিডাকশন হয়, এই যে দেখেন ডিসকাউন্টিং ফ্যাক্টর চেঞ্জ হয়েছে বিকজ অফ রিডাকশন অফ দ্য রিস্ক, because of the change in the capital structure, ওর দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। কত হলো? 125 টাকা, 125 মিলিয়ন। So 125 million is the combined value of the business, 75 million is the standalone value of A. So tell me, what is the maximum price you are willing to pay in order to acquire B? 50. Sure. 50. Maximum 50, sir. লক করে দিলাম। Sir. Okay, 50. কারণ কি বলেন তো? So maximum price, that is the maximum price. Remember, walk away price. So walk away price. So that is the maximum price you are going to pay in order to acquire B. Why it is so?
দেখেন আপনি যদি এইটার বেশি পেমেন্ট করেন তাইলে কিন্তু আপনার এ লিমিটেডের যে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা আছে তাদের ভ্যালুয়েশন থেকে ওইটা পেমেন্ট করা হবে, কারণ কোনোভাবেই তো ভ্যালু তখন 125 বেশি হবে না। সো তখন হবে এ লিমিটেডের এক্সিস্টিং শেয়ার হোল্ডারের ভ্যালু থেকে আপনি তখন ওদেরকে দিয়ে দেবেন। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্য হোল পারপাস অফ অ্যাকোয়ারিং দ্য কোম্পানি ইজ রিডিউস দ্য রিস্ক, তারপরে হচ্ছে কম্পিটিশন রিডাকশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ইজন্ট ইট? সো আপনি যদি আসলে এইখান থেকে নিজের টাকা দিয়ে মানে খরচ করে অন্যরে আপনি কম্পেনসেট করতে চান, probably it's not a fair proposition, reasonable proposition. আমি কি বুঝাইতে পারতেছি? Yes sir. Yes sir. So maximum price 15 million. Remember what I said, that is called maximum price. So not necessarily আপনি আসলে 50 মিলিয়ন দিবেন, আপনি যদি এটাকে 40 মিলিয়নে কিনতে পারেন বা 45 মিলিয়নে কিনতে পারেন, that is even better, কারণ তখন এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কিছু বেনিফিট থাকবে বা মোটিভেশন থাকবে। ইয়েস, আমরা তো অ্যাকোয়ার করে আমাদের কিছু বেনিফিট হচ্ছে। Am I clear? Okay sir. Good. তাইলে হচ্ছে let's move to the second one. Second one এ যেটা ছিল, Arrow Limited is considering purchasing the entire share capital of Target Limited. Arrows operates on a 5-year planning horizon, মানে interactive question 2 দেখতেছি, ঠিক আছে? And believes that Target will be able to generate operating cash flows of 1 million before interest payment. So Targeted cash flow কত হবে? 1 million. 1 million. Target's head office premises can be disposed of. Its staff can be relocated to Arrow's head office. It will have no effect on the operating cash flows of the business, but it will generate an immediate net revenue of 2 million. মানে টার্গেটের যে হেড অফিস আছে এটাকে ডিসপোজ অফ করে দেওয়া যাবে, কারণ আমার তো অলরেডি একটা হেড অফিস আছে। সো ওর যে এমপ্লয়িজ গুলো আছে আমার হেড অফিসে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে আপনার ওই বিল্ডিংটাকে বিক্রি করে দিব কত? 2 মিলিয়নে বিক্রি করে দিব। সিনার্জিস্টিক বেনিফিট 2 লাখ per annum should be generated by the acquisition. Synergistic benefit হবে হচ্ছে 2 লাখ টাকা। Okay. Target has a loan stock with a current market value of 1.5 million in issue. It has no other debt. Or একটা loan stock রয়েছে। Arrow estimates that in 5 years time it could, if necessary, dispose of for an amount equal to 5 times of its annual cash flows. So তার যে annual cash flow আছে সেই annual এর 5 times টা সে সেল করতে পারে। তারপরে হচ্ছে আপনার Arrow believes that WSS 20% per annum reflects the risk of the cash flows associated with that. So calculate the maximum price to be paid for Target Limited, ignore taxation. খুব সুন্দর একটা ম্যাথ, আসেন তো এটাকে সলভ করি। তাইলে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। 5 বছরের ইয়ার, সো ম্যাক্সিমাম প্রাইস যদি আমরা ক্যালকুলেট করতে চাই, প্রথমে আপনারা একটা কাজ করেন, 1 2 3 4 5 ইয়ার্স আমরা নিলাম, ঠিক আছে? এবার Target will be able to generate operating cash flows. Operating cash flow কত হচ্ছে? 1 million, তাই না? Operating cash flow 1 million. Let's say figures are in 1000 level, তার মানে হচ্ছে 1 million and we just copy it. ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি? Yes sir. তারপর দেখেন Target head office premises can be disposed of. এটা হচ্ছে ধরেন জিরো টাইমটাও আমরা নেই, জিরো টাইম হেড অফিস নিচের দিকে লিখি, হেড অফিস ক্যান বি ডিসপোজড অফ কত টাকায়? 2 মিলিয়ন। হেড অফিস যখন ডিসপোজড অফ হবে তখন এর ভ্যালুতে হবে, তাই না? তার মানে আমার এখন এখানে 2000, ঠিক আছে? আচ্ছা, synergistic benefit 200,000 per annum. Synergistic benefit, synergy 200,000, তার মানে এখানে কি 200 আসবে না? জি জি জি। ওকে, এবার let's sum them up. এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে অপারেটিং ক্লিয়ার স্যার। সিনার্জি পেলাম,
বাট এখানে আরেকটা জিনিস বলা আছে, ও লোন স্টকের ভ্যালু আছে 1.5 মিলিয়ন, উইল ডিল ইট সেপারেটলি। And Arrow estimates that 5 years time it could, if necessary, dispose of the target for an amount equal to 5 times its annual cash flows. তার মানে 5 years times এ গিয়ে ও কি করবে, ডিসপোজাল করে দিবে। বুঝতে পেরেছেন? ওই কোম্পানিকে ডিসপোজাল করে দিবে ফাইনাল ইয়ার যে ক্যাশ ফ্লো তার 5 টাইমস ভ্যালু দিয়ে। ঠিক আছে কিনা? আচ্ছা, এইবার এটাকে আমরা যোগ করি। ডান। এবার এটাকে হচ্ছে কত ছিল, 20%। ঠিক আছে, 1 ভাগ 1.2, 20% ছিল না? জি। তাহলে এটাকে আপনারা জাস্ট করেন, আমি আর না করি, করার দরকার স্যার? না স্যার। তাহলে এটাকে হচ্ছে আপনারা এইভাবে আমরা ডিসকাউন্টিং করব, ডিসকাউন্টিং করে যে ভ্যালুটা আসবে তার সাথে হচ্ছে হেড অফিসের ভ্যালুটা, মানে এইখানে আপনি টোটাল বসাবেন। ঠিক আছে, করে যেটা হয় করে তার সাথে হেড অফিসের ভ্যালুটা বসাবেন, যে ডেটটা আছে 1.5 মিলিয়ন সেটাকে মাইনাস করবেন। ঠিক আছে, কারণ আপনি তো আসলে শেয়ার কিনতে চাচ্ছেন। So dated ভ্যালুটাকে মাইনাস করলে you will get the equity value of the target, so that will be the maximum value you want to pay. ইনভেস্ট থাকলে কি যোগ হইতো স্যার? বুঝিনি, ইনভেস্টমেন্ট থাকলে কি যোগ হইতো স্যার? কোন ইনভেস্টমেন্ট? যদি ওই টার্গেট কোম্পানি কোন ইনভেস্টমেন্ট থাকতো, যে কারেন্ট ইনভেস্টমেন্ট আছে এত টাকা, হ্যাঁ 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 500 টাকা, সেগুলো যোগ হতো। ওইগুলো পরে বলতেছি, আপাতত আমরা এই জিনিসে স্টিক থাকি। তো ইনভেস্টমেন্ট 5 ইয়ার্স কে সামেশন করে যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল প্রাইস। হ্যাঁ, মানে এইখানে এটাকে যে আমরা 5 ইয়ার্স কে সামেশন করে যেটা হবে, হ্যাঁ, করার পরে এটা তো মানে একটা ভ্যালু আসলো, তার সাথে হেড অফিসের ভ্যালু যোগ করব, কারণ হেড অফিস তো আপনি সেপারেটলি বিক্রি করতে পারতেছেন। সো আপনার এই ক্যাশ ফ্লো দেখেন, রিজনটা কি বা লজিকটা কি, এই ক্যাশ ফ্লো আসার জন্য আমার এই হেড অফিসের দরকার নাই। সো হেড অফিসকে আপনি সেল করে দিলেও আপনার এই ক্যাশ ফ্লো আসবে, কারণ ইউ হ্যাভ গট এক্সিস্টিং সেটআপ। সো ওই সেটআপকে ইউটিলাইজ করে ইউ উইল বি এবল টু জেনারেট দ্য ক্যাশ। সো এই জন্য এটাকে আপনার ওই যে প্রেজেন্ট ভ্যালু করে যেটা হবে তার সাথে হেড অফিস ভ্যালু যোগ করবেন, ডেটের ভ্যালু যেটা আছে সেটাকে মাইনাস করবেন, দেন দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ইফ ইউ সাম দেম আপ ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এইখানে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট আমি এখানে দিয়ে দেই, সেটা হলো ধরেন এই ম্যাথটাই বলা ছিল যে এইটা আসলে 5 ইয়ার্স পরে ওর যে 5 ইয়ার্স এর যে ক্যাশ ফ্লো এইটা হচ্ছে ইন পারপাচুইটিতে সে পাবে, মানে কোম্পানি 5 ইয়ার্স এ গিয়ে সেল করবে না, বলা হলো যে 5 ইয়ার্স এর যে ক্যাশ ফ্লো সেটা ইন পারপাচুইটিতে সে কি করবে, পাবে। তখন হচ্ছে এই যে ভ্যালু আছে এটাকে টার্মিনাল ভ্যালু বের করতে হবে, 1200 ডিভাইডেড বাই 0.2, এইটা হচ্ছে আমাদের টার্মিনাল ভ্যালু। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছেন, ও যে 5 টাইমস নিয়েছে এন্ড আমি যে পারপাচুইটিতে করছি দ্যাট ইজ সেম, দুইটা একই। দুইটা রেট তো 20%, দ্যাটস ওয়াই হবেই তো 20%। এই জন্য রেট যদি 15% হতো বা 25% হতো তাহলে হতো না। ইয়েস। সো বেসিক্যালি ওই যে ভ্যালুয়েশন গাইডলাইন যারা করে না ওরা টাইমস বলে, মনে করেন যদি রেট 10% হতো ও তখন বলতো হচ্ছে এটা হচ্ছে 10 টাইমস, মানে এটা হচ্ছে কি 100 ওভার যে ডিসকাউন্টিং ফ্যাক্টর আছে, লেটস সে ইফ ইট ইজ 15, তখন হচ্ছে আপনার 6.66, তখন বলে যে আমার এটা হচ্ছে টার্মিনাল ভ্যালু হবে হচ্ছে 6.67 টাইমস অফ দ্য ফাইনাল ইয়ার ক্যাশ। তো আপনি হয়তো ভাববেন এই ঘটনাটা হচ্ছে ওই যে সে ওইভাবে তখন ক্যালকুলেট করতে পারে। সো এনিওয়ে, তাহলে টার্মিনাল পারপাচুইটি ফর্মুলাও আমি দেখালাম, আবার টার্মিনাল মাল্টিপল ভিত্তিতেও আপনি দেখলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে প্রথম যে অঙ্কটা করলাম 2 নম্বরে ডিসপোজাল ভ্যালু যেটা, হ্যাঁ এটা কিন্তু বইয়ে শুধুমাত্র 1000 টাকা 1000 যে ক্যাশ ফ্লো আছে ওইটাই ধরছে, 200 সিনার্জি এটা কিন্তু নেই নাই। ওইখানে কি বলা আছে আমি তো আসলে ফুল পড়ি নাই। estimates that 5 years time it could if necessary dispose for an amount equal to 5 years। ও আচ্ছা আচ্ছা, এটা বলে দিয়েছে অ্যানুয়াল ক্যাশ ফ্লো, অ্যানুয়াল অপারেটিং ক্যাশ ফ্লোর জন্য। সো দ্যাটস নট এ প্রবলেম। বাট যদি আমরা এটা দেখেন এইখানে ইটস আ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। अगेन
again it's a matter of আমি কিন্তু ধরে নিই দেখেন শোনা যাচ্ছে না স্যার শোনা যায় না শুনেন আমরা যেটা বললাম ভ্যালুয়েশন ইজ নট এ হার্ড সায়েন্স সো এইখানে অনেকগুলো ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে ইন্টারপ্রিটেশনের সুযোগ হচ্ছে নাম্বার 1 যে আমি এখানে 6000 নিব না 5000 নিব 5000 নেওয়া হচ্ছে মাচ মোর লজিক্যাল কেন শুনেন 5000 নেওয়া লজিক্যাল হলো কারণ আমি এই সিনার্জিস্টিক বেনিফিটটা পাচ্ছি কারণ আমি এই বিজনেসটাকে অ্যাকুইজিশন করতেছি দেয়ারফর আই এম গেটিং দিস 200 বাট আমি যদি অন্য কাউকে সেল করে দিই ও কত টাকা সিনার্জি পাবে আই এম নট অ্যাওয়ার অফ ইট সো এই স্টেজে আমি হয়তো ধরে নিতে পারবো যে ওকে আমার এই 200 টাকা সিনার্জি হয়তো পাবে না সো বেটার আমি হচ্ছে 1000 কে ধরে এটার ভ্যালুয়েশন করি দিস ইজ হচ্ছে আপনার 5000 এর ফরের রিজন এটার এগেইনস্টের রিজন হইতে পারে যে ও যদি অ্যাকোয়ার করে তাহলে ও তো সিমিলার সিনার্জিস্টিক বেনিফিট হয়তো পাবে সো why don't we consider that 200 so if you want to really sell something so we want to maximize the value so rather we should consider this 200 বুঝতে পেরেছেন সো ওকে স্যার ফর এন্ড এগেইনস্ট রিজন সো আপনি যেটাই করবেন আপনি ওটা লজিক দিয়ে দিলেই কোনো সমস্যা নাই ভ্যালুয়েশন ইজ নট হার্ড সায়েন্স সো আপনাকে জাস্ট জাস্টিফাই করতে হবে সো ফার সো গুড ওকে স্যার ওকে এবার আসেন হচ্ছে where we are এবার আসেন হচ্ছে ইনকাম বেজ অ্যাপ্রোচের আরেকটা হচ্ছে আপনার পিই রেশিও কি প্রাইস আর্নিং রেশিও মানে হচ্ছে এ কোম্পানি হ্যাভিং গ্রেট ডিল অফ পটেনশিয়াল উইল হ্যাভ হাই পিই রেশিও 326-27 থেকে ইন্টারেক্টিভ কোশ্চেন 3-4 দেখবো কোনো সমস্যা নাই দেখেন পিই রেশিও যেটা আপনারা তো জানেন পিই রেশিও কিভাবে করে তাই না পিই রেশিও ফর্মুলাটা কি বলেন তো প্রাইস ভাগ আর্নিংস প্লাস মার্কেট প্রাইস পিই রেশিও না ফর্মুলা জাস্ট হচ্ছে প্রাইস ভাগ আর্নিংস তাই না জি এখন আমি আপনাদের কাছে জানতে চাই ধরেন দুইটা কোম্পানি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি একটা কোম্পানির পিই রেশিও হচ্ছে 50 আর একটা কোম্পানির পিই রেশিও হচ্ছে 20 which one is better 50 why 50 better better sir সরি না কিন্তু আমার কোশ্চেন হচ্ছে 20 বলেন আর 50 বলেন why স্যার এখানে হলো আর্নিং এর সঙ্গে আমি প্রাইসটাকে কম্পেয়ার করছি যে আমার কত প্রাইসের সাপেক্ষে আর্নিংসটা কত টাইমস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আসলে নরমালি ইভেন আমাদের অনেক ভালো ভালো লোকজন এই ইন্টারপ্রিটেশনটা করে বিকজ হচ্ছে আমার আই উইল হ্যাভ লার্জার লেভেল অফ আর্নিংস সো দ্যাট যে আমি খুব তাড়াতাড়ি ওইটাকে রিকভার করতে পারবো তাই না যে হায়ার অ্যামাউন্ট অফ আর্নিংস সো আমি মানে আর্নিংসটা 20 ইয়ার্স এর মধ্যে রিকুপ করতে পারবো মানে যেটা হবে ইকুয়াল টু আওয়ার প্রাইস উই আর পেইং টুডে বাট যদি আপনার পিই রেশিও বেশি হয় এটা অ্যাসিউমস করে যে আপনার ওই কোম্পানির উপর কনফিডেন্স আছে ওই কোম্পানি ওই লেভেলের আর্নিং করতে পারবে দেয়ারফর ওর শেয়ার প্রাইস গোজ আপ এবং আপনার তখন পিই রেশিওর ওই যে ইয়ারটা তখন বেড়ে যায় সো এই জন্য দ্য হায়ার দ্য পিই রেশিও দ্য বেটার দ্য কোম্পানি if it is an efficient market. Are you with me? Okay sir বুঝতে পারছেন সো ইউজুয়ালি হায়ার হলে সেটা ভালো হয় এখন দেখেন একটা ম্যাথ দেখি আমরা ইন্টারেক্টিভ কোশ্চেন 3 দেখেন you are given the following information regarding the Accrington Limited an unquoted company issues ordinary shares capital 40,025 pence shares extract from the income statement for the year ended 31st July 2004 profit before tax corporate tax or profit after taxation দেওয়া আছে preference dividend দেওয়া আছে ordinary dividend দেওয়া আছে retained profit for the year দেওয়া আছে PE ratio applicable to a similar type of business is 12.5 value 200,000 shares of
Accrington Limited on a PE basis. PE বেসিসে ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? তাইলে আমরা যদি PE বেসিসে বের করতে চাই, তাহলে দেখেন আমি যদি এখানে ভ্যালুয়েশন করি, তাহলে ইন আদার ওয়ার্ডস আমাদের প্রাইস ইকুয়ালস টু PE রেশিও টাইমস আর্নিংস, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে আর্নিংস মানে কি? ইপিএস। ইপিএস। সো আমাকে তাহলে ইপিএস বের করতে হবে IQ3। আপনারা কি করছেন ইপিএস এর যে IAS 33 এটা কি ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ভালো করে করছেন? ইপিএস ছিল না, ছিল না, তেমন ছিল না এটা। আচ্ছা, ইপিএস এর ফর্মুলা হলো প্রফিট attributable to equity shareholders divided by number of shares. So you really দেখেন এইখানে বলছে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু দ্য ইকুইটি শেয়ারহোল্ডার্স। এটা আমার লেখার কারণটা হলো আপনাদেরকে জাস্ট এই ফাউন্ডেশনটা দিয়ে দেওয়া, ইট ইজ নট প্রফিট আফটার ট্যাক্স। বুঝতে পেরেছেন? প্রফিট আফটার ট্যাক্স এন্ড প্রফিট অ্যাট্রিবিউটেবল টু দ্য ইকুইটি শেয়ারহোল্ডার্স আর নট সেম, ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে ডিফারেন্স ডিভিডেন্ড আছে। এক্স্যাক্টলি। আপনার এই ম্যাথটা দেখেন, আপনার প্রফিট আফটার ট্যাক্সেশন আছে 1,87,200, তাই না? 1,87,200, কিন্তু এইখান থেকে আপনাকে প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ডটা মাইনাস করতে হবে 20,000। মাইনাস করার পর 20,000 মাইনাস করার পর যে অ্যামাউন্টটা থাকে দ্যাট প্রফিট অ্যাট্রিবিউটেবল টু দ্য অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। এবং নাম্বার অফ শেয়ারস কত আছে এখানে? 4 লাখ। 4 লাখ না? তাহলে দ্যাট ইজ আওয়ার ইপিএস 0.4 on 2 অথবা 40 on 0.8 pence, ঠিক কিনা? ওকে, ক্লিয়ার আছে। হ্যাঁ, আমাদের পিই রেশিও কত ছিল? 12 and half. 12.5. So if I multiply this to 12 and half, you get the value per share. এটা হচ্ছে আমাদের P0। দেখো এখন আমাকে বলছে 2 লাখ শেয়ারের ভ্যালু বের করতে, তাই না? তাহলে 2 লাখ শেয়ারের ভ্যালু হবে এইটা মাল্টিপ্লাইড বাই এটা। শুনেন, আমি কিন্তু আসলে রেজাল্ট নিয়ে কনসার্ন না, বুঝছেন? রেজাল্ট যদি আপনারা প্লিজ ওটা নিয়ে কিছু মনে করেন না, মেইনলি হচ্ছে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন? यस স্যার। এখানে 10,45,000 টাকা হচ্ছে ভ্যালু। এটা কিন্তু আপনার আসলে আপনি যখন নেগোশিয়েট করবেন এখানে বলা আছে ইটস আনকোটেড কোম্পানি, তাই না? আনকোটেড কোম্পানি, আনকোটেড কোম্পানি। এই ভ্যালুয়েশন কিন্তু শেষ না এখানে, বুঝছেন? এইটা আসলে ইউ নিড টু গো ফার্দার। এইটারে যদি আপনি বের করতে যান, এরপরে এটাকে ডিসকাউন্টিং দিতে হবে, ল্যাক অফ মার্কেটেবিলিটি। আনকোটেড কোম্পানি মানে হচ্ছে, দেখেন আপনার যদি কোনো কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারস আর রিয়েলি ডিফিকাল্ট শেয়ার। কেন ডিফিকাল্ট শেয়ার? কারণ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ফ্লোট অর ইফ ইউ ওয়ান্ট টু সেল ইট, probably you will not get the optimum buyers for it. তাহলে you really need to do the marketing very hard. কারণ হচ্ছে এই জিনিসটাকে আপনার তখন মার্কেটিং করে লিকুইডেবল করা ইটস রিয়েলি ডিফিকাল্ট। এই জন্য আপনি যদি কোনো কোটেড কোম্পানির ভিত্তিতে এই যে 12.5 এই যে পিইটা আপনি ইউজ করছেন, দ্যাট ইজ কোটেড পিই। এটা কি কোটেড PE? No way that quoted PE is applicable for the private company. So you have considered it because you have got the similar line of business, but only because of that you should not assume that this valuation is concluded. এইখানে আবার আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, বুঝছেন? এই ডিসকাউন্ট could go up as high as 2/3 or 2/3, sorry, 50%, half or 1/3। বুঝতে পেরেছেন? আপনি তখন ডিসকাউন্ট কনসিডার করবেন, মানে ওই কোম্পানির অবস্থা বুঝে এবং সিচুয়েশন বুঝে আইদার হাফ অথবা 1/3 দিয়ে তখন হচ্ছে যে ভ্যালুয়েশনটা হবে দ্যাট ইজ এইটা ভাগ 3। যদি আমি ধরে নিলাম এটা 1/3, তার মানে আমার ভ্যালুয়েশন হবে এটা মাইনাস এটা। আপনার ভ্যালুয়েশন কনক্লুশন হবে হচ্ছে এটা। এটারে আপনি হয়তো রাউন্ড অফ করে 7 লাখ টাকা বানাই দিলেন।
আপনার কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, কিন্তু 1/2 বা 1/3 টা স্যার এটা কি মানে 1/2 এবং 1/3 it comes from the ICAB analysis and valuation bodies, কারণ হচ্ছে এটা তো আসলে আমরা 1/2 and 1/3 why does it come from, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে আসলে ওই গ্লোবাল ইনস্টিটিউট গুলা they have done tremendous amount of research on it, এবং রিসার্চ করে তারা এটা বের করেছে যে এটা মানে ফেয়ার, যে হাফ যদি আপনার কোম্পানির স্টেট ওরকম হয় খারাপ হয়, আর যদি মোটামুটি হয় তাহলে হচ্ছে 1/3 নেবে। বাট ডিসকাউন্ট বলে তো মনে হয় স্যার 1/4 ধরে অঙ্কগুলো করেছে বেশিরভাগ। ওই যে বললাম না, ইটস নট এক্সাক্ট সায়েন্স, বাট 1/3 মানে 1/3 1/2 এটা আছে, মানে আপনাদের 1/4 হতে পারে, বাট ইসে হতে পারে না। ইউজুয়ালি 30% হচ্ছে ডিফল্ট মিনিমাম বলে। ইভেন আইসিডব্লিউ এর ইয়াতেও অ্যাডভান্স লেভেলেও বলা আছে 1/3 আছে। 1/3 হচ্ছে আপনার এই ফ্লোর ইয়া আর কি ডিসকাউন্ট বলে। এনিওয়ে যদি করা থাকে বুঝছেন, বই অনেক সময় করে ফেলে অনেক কিছু, আমি জানি না কোন বেসিসে করছে, বাট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, দিস ইজ হোয়াট আই এম সেইং। ঠিক আছে ওকে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কি দেখা দিতে হবে তখন? ওটা এটা তো আপনারে আসলে ওই অত হয়তো না বলতে পারে বুঝছেন, যদি বলে যে আসলে কোনো ভ্যালুয়েশন মানে আপনার মার্কেটেবিলিটি ডিসকাউন্ট নিতে হবে কিনা বুঝছেন, তখন আপনাকে যদি বলা থাকে তাহলে নিবেন, না হলে নিবেন না। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে লেটস মুভ অন। পরেরটা কত ছিল ম্যাথ? অ্যাকচুয়াল প্রাইস 4 স্যার। Number 4 was the maximum price. Dekhen, Price Limited wishes to acquire the entire share capital of Main Limited. Details of current earnings and PE ratios are as follows. Price Limited earnings দেওয়া আছে, PE ratio. Main Limited earnings দেওয়া আছে, PE ratio দেওয়া আছে. We believe that as a result of synergies, combined earnings would be 75 million and the market would pay PE ratio 18 to the combination. What is the maximum price should pay to Echo? What is the price should shareholders likely to accept? তাহলে এটা যদি আপনি সলিউশন করতে চান, ইটস ভেরি ইজি। এখানে দেখেন প্রাইস লিমিটেড, একটু খুব কুইকলি ইনফরমেশন গুলো লেখেন। প্রাইস লিমিটেড, তাই না? প্রাইস 20 লিমিটেড, এটা আর্নিংস কত ছিল? আর্নিংস বাই ইপিএস 50 স্যার। আর 50 মিলিয়ন 20 আর অন্য যেটা আছে মেইন লিমিটেড 20 মিলিয়ন আর 15 15 আর হচ্ছে কম্বাইন্ড 75 আর 18 75 18 এইগুলাও কিন্তু বের করা যায় বুঝছেন। এই যে 18 আপনি কিন্তু তখন ওই যে ওয়েট দিয়ে বের করতে পারবেন বুঝছেন, যে এই পিই আমার কত হবে, এটা কিন্তু ওয়েটেড এভারেজ পিই বলা হয়। এই যেটা এগুলো কিন্তু বের করা যায়। এনিওয়ে, সো আমি যদি এখন ভ্যালু বের করি কোম্পানির ভ্যালু কি হবে? ইপিএস টাইমস পিই, ভ্যালু বের হয়ে যাবে না? জি, এইটা টাইমস 50, এটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন। তাইলে এখন আমাকে বলেন আমার প্রাইস লিমিটেড কাকে অ্যাকোয়ার করবে? মেইনকে। মেইনের শেয়ার কত? 300 টাকা। তাহলে ম্যাক্সিমাম কত প্রাইস সে অ্যাকুইজিশনে দিবে বলেন তো? 350 সরি 350 ফ্যান্টাস্টিক। সো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 350। এখন দেখেন বলছে হোয়াট প্রাইস আর মেইন লিমিটেড শেয়ারহোল্ডার্স লাইকলি টু অ্যাকসেপ্ট। 300 যদি আপনি ওকে বলেন, it is unlikely that they are going to accept that price because they are already at that level, 300 level. So যদি আপনি 300 বলেন, it is very unlikely they are going to accept the offer. So আপনাকে আসলে you have to go beyond 300 and you should not go beyond 350 because if you go beyond 350, Price Limited's current shareholders are going to lose their wealth. So এই জন্য আপনাকে anything 300 plus to 350 might be acceptable to the main limited. তাহলে স্যার আমরা বলতে পারি যে আমরা 300 এর বেশি দিব না, বা 300 থেকে 350 এর মধ্যে দিব, এই তো? 300 এর বেশি দিব না তা তো বলি নাই, 350 এর বেশি দিব না, কিন্তু 300 থেকে 350 এর মধ্যে দিতে যাচ্ছি। এটাই। কারণ আবার 300 বললেও তো সে অ্যাকসেপ্ট করবে না, সে বলবে যে আমার ভ্যালু তো অলরেডি 300 আছে, আমি তো আই এম নট গোইং টু সেল।
স্যার বাকি 50টা কি বোথ শেয়ার হোল্ডারদের মধ্যে স্প্লিট করে দিবে? যদি আপনি 350 ওকে দিয়ে দেন তার মানে হচ্ছে এন্টায়ার সিনার্জি ইউ আর পেইং টু দ্য মেইন শেয়ার হোল্ডার্স। যদি আপনি 320 দেন তার মানে ইউ আর স্প্লিটিং বিটুইন মেইন লিমিটেড এন্ড প্রাইস লিমিটেড। বুঝেননি? এখানে একটা বার্গেনিং পাওয়ার কতটুকু 300 এর পরে কতটুকু কমের মধ্যে দেয়া যায়, যতটুকু কমের মধ্যে স্যার সেটেল 300 করা এর যায় উপরে আমি যাই দিব সেটা কোথায় স্পিড হবে? যদি আপনি বার্গেইন করে 10 রেখে দিতে পারেন সেই 10 বিলংস টু প্রাইস লিমিটেড শেয়ার হোল্ডার। কারণ আমার গেইন তো ধরেন 50, ওই 50 তখন স্প্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবার আসেন হচ্ছে ডিভিডেন্ড ভ্যালুয়েশন। ডিভিডেন্ড ভ্যালুয়েশন পিই রেশিও আমরা দেখে ফেললাম। ডিভিডেন্ড ভ্যালুয়েশন ইউজফুল ফর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। দেখেন প্রত্যেকটা মডেলে কিন্তু আপনার ইউজফুলনেস বলা আছে। ইউজফুল ফর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। হোয়াই ইট ইজ সো? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট মানে হচ্ছে ধরেন আমাদের শেয়ার হোল্ডাররা যারা আছে, ওই যে আপনার লিস্টেড কোম্পানির আমরা যারা শেয়ার বাই করি এটিএম এ যাই, আমরা আসলে ডিভিডেন্ড ছাড়া অন্য কোন কোথাও কি আমাদের কথা বলার সুযোগ আছে? না স্যার, না, শুধু এজিএম এ কথা বলার সুযোগ আছে, আর কোথাও না। বলতে পারেন এজিএম এ, এবং আসলে আপনার ডিভিডেন্ড নিয়েই এটা আসলে বোর্ড আগে থেকে বলে নিয়ে আসে, সেই অনুযায়ী আমরা জাস্ট বলি ইয়েস ইয়েস ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড। ঠিক আছে? সো বেসিক্যালি মাইনরিটি যে শেয়ার হোল্ডার, they have got entrance or access to the dividend only. বুঝতে পেরেছেন? Therefore when it comes down to the valuation of minority shareholders, তখন হচ্ছে ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল ইজ ভ্যালিড। তাহলে আমি কি বললাম? আসলে ভ্যালুয়েশন করা হয় হচ্ছে শেয়ার হোল্ডারের গ্রুপ দেখে। তাহলে দেখছেন আরেকটা নতুন জিনিস আমরা শিখলাম যে ভ্যালুয়েশন কিন্তু ডিপেন্ড করে for whom you are doing the valuation. So if you do the valuation in the context of majority shareholders, that is one aspect. If you do the valuation in the context of minority shareholders, that is another aspect. আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো, মানে যদি আপনি মাইনরিটি শেয়ার হোল্ডারের ভ্যালুয়েশন করে তখন হয়তো আপনার এই যে কারণ মাইনরিটি শেয়ার হোল্ডার তো ডিভিডেন্ড ছাড়া আর কিছু পায় না, সো তাকে করতে হবে। আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে বলি, আমরা মার্কেট হাইপোথিসিস বলি না, এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, ফেয়ার প্রাইস। এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিসে আমরা যারা ভ্যালুয়েটররা আছি, যখন আই এম সিটিং ইন দ্য রোল অফ ভ্যালুয়েটর, তখন আমরা বলবো না এই শেয়ার মার্কেটে যে ভ্যালু মেজরিটি কেসে যে দিস ইজ দ্য মাইনরিটি ভ্যালু। হোয়াই ইট ইজ মাইনরিটি ভ্যালু? ধরেন আপনাকে একটা एग्जांपल দেই, ধরেন বেক্সিমকো কোম্পানি অথবা হচ্ছে এসিআই কোম্পানি। বেক্সিমকো কোম্পানির শেয়ার বা এসিআই কোম্পানির কতটুকু শেয়ার মার্কেটে আছে? 20% 25% শেয়ার ম্যাক্সিমাম। এখন এই যে শেয়ারটা হয়তো এখন আজকের দিনে ধরেন আপনার দাম আছে 120 টাকা। আপনি যদি এখন চিন্তা করেন, ইফ ইউ গো টু দ্য ওনার গ্রুপ অফ বেক্সিমকো অর এসিআই গ্রুপ, are they going to sell it at the rate of 120 or 220 or current market price? আপনার কি মনে হয় যে তারা আপনার শেয়ার দিবে কারেন্ট মার্কেট প্রাইসে? দিবে না স্যার। না স্যার, কখনোই দিবে না স্যার। কখনোই দিবে না। কেন দিবে না? কারণ দে নো হোয়াট देयर কোম্পানি ইজ ওয়ার্থ ফর। কারণ হচ্ছে তারা আসলে ওই যে ইনসাইডার ইনফরমেশন জানে, তার কোম্পানির পটেনশিয়াল জানে, এবং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাকোয়ার দ্যাট শেয়ার ইউ হ্যাভ টু পে দ্য সিগনিফিক্যান্ট প্রিমিয়াম ফর দ্যাট। এই জন্য শেয়ার মার্কেটের যে প্রাইসটা থাকে ইউজুয়ালি দ্যাট ইজ মাইনরিটি ভ্যালু। কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কি বলি? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু। এটা আপনাদের ভ্যালুয়েশনের মধ্যেও একটু টাচ করা আছে, বাট নট টু দ্যাট এক্সটেন্ট। বাট সবসময় খেয়াল রাখবেন শেয়ার মার্কেটে যে ভ্যালুয়েশনটা আছে দ্যাট ইজ মাইনরিটি ভ্যালু। আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন? यस স্যার, বুঝতেছি স্যার। এবার প্রবলেমস দেখেন। প্রবলেমস হচ্ছে কি এস্টিমেটিং ফিউচার ডিভিডেন্ড এন্ড গ্রোথ। ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল ইজ গুড, বাট প্রবলেম হচ্ছে এস্টিমেটিং দ্য ফিউচার ডিভিডেন্ড এন্ড গ্রোথ। এস্টিমেটিং দ্য কেই কস্ট অফ ক্যাপিটাল, এটাও হচ্ছে আপনার ডিফিকাল্টি আছে। অ্যাডজাস্টমেন্ট ফর নন মার্কেটেবিলিটি, যদি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তখন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর নন মার্কেটেবিলিটি বিকামস ডিফিকাল্ট। দেন ইট ইজ নট ইউজফুল ফর ভ্যালুয়েটিং কন্ট্রোলিং ইন্টারেস্ট। ওই যে আমি বলে দিলাম যে কন্ট্রোলিং ইন্টারেস্টের জন্য এটা না, তাদের ভ্যালুয়েশন হবে ক্যাশ ফ্লো বেসিস। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন যখন এই যে ভ্যালুয়েশন করি না, কন্ট্রোলিং শেয়ার হোল্ডারের যখন ভ্যালুয়েশন করবেন, ভ্যালুয়েশন ইজ নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড। ধরেন এসিআই লিমিটেডের 25% শেয়ার আছে, এখন 75% হচ্ছে ওনার গ্রুপের কাছে আছে। আপনি
আমি করতে গেলাম এবং আমরা বললাম সিগনিফিকেন্ট প্রিমিয়াম এটা যাবে, বাট সিগনিফিকেন্ট প্রিমিয়ামে এটা সেল হবে কিনা দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। কেন বলেন তো? বিকজ অফ হাই অ্যামাউন্ট অফ ব্লক। ওর মাত্র 25% শেয়ার আছে মার্কেটে, তাতেই অবস্থা খারাপ। 75% শেয়ার যখন মার্কেটে চলে আসবে, এন্টায়ার অ্যামাউন্ট যদি ছেড়ে দেওয়া হয় মার্কেটে পাবলিকের হাতে, হোয়াট উইল হ্যাপেন? হিউজ অ্যামাউন্টের ফ্লো হবে তখন মার্কেটে ওই শেয়ারের, এবং ওই শেয়ার কেনার মতো লোক আছে কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমার বাংলাদেশের শেয়ারের কতটুকু ট্রেডিং হয় ডেইলি বেসিসে, এসিআই এর শেয়ার কতটুকু ট্রেডিং হচ্ছে, ওই পুরো 75% মার্কেটে ফ্লোট করতে হাউ মেনি ডেজ ডু ইউ নিড? So all those factors you need to consider and then you need to assign the premium for that. It's not that straightforward. বুঝতে পেরেছেন? বললাম না, it's a different science, different skill set. Anyway, so আমরা এখন একটু পেজ 327 এ ইন্টারেক্টিভ কোশ্চেন 5 যাই। এখানে বলছে Clegoro Limited is a company which manufactures flower pots. Following data are available. Current dividend হচ্ছে 25 pence per share, required return হচ্ছে 20%. So no growth in dividend, তখন ভ্যালুয়েশন কি হবে? আপনারা কি আছেন ইন্টারেক্টিভ কোশ্চেন 5 এর সাথে? আচ্ছা, এই ম্যাথটা আমরা করব। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং ম্যাথ এবং অনেকগুলা বেসিক আপনার ক্লিয়ার হবে এখানে। ইন্টারেক্টিভ কোশ্চেন 5. So it starts with easiest solution. দেখেন ডিভিডেন্ড কত আছে? 25 পয়সা। ডিভিডেন্ড বলা আছে 25 পেন্স, আর হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 20% বা রিকোয়ার্ড রিটার্ন 20%। তাহলে ভ্যালুয়েশন কত হবে? 25 ডিভাইডেড বাই 20%, দ্যাটস দ্য ভ্যালুয়েশন। নাম্বার 1 বলছে নো গ্রোথ ইন ডিভিডেন্ডস, কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ অফ 5% পার অ্যানাম। তাহলে এটা হচ্ছে আমার নাম্বার 1। যদি নাম্বার 2 তে যাই, কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ কত? 5%। তখন আমাদের ফর্মুলা কি? D1 ডিভাইডেড বাই, তাই না? D1 মানে হচ্ছে 25 ইনটু 1.05 ডিভাইডেড বাই K মাইনাস G। K কত আছে এখানে বলেন তো? 20%। 20% মানে 0.2 মাইনাস G কত? 0.05। এরকম না ফর্মুলাটা? একটু ফর্মুলাটা খেয়াল করেন। D অন করলাম এখানে, 25 এর সাথে 5% অ্যাড করলাম, K হচ্ছে 20% মাইনাস Gটা আমরা কি করলাম। তাহলে এটা হলো না আমার ফর্মুলা? জি। দিয়ে আমরা এটার ভ্যালুয়েশন বের করে ফেললাম 175। কোনো সমস্যা আছে কিনা? না, হ্যালো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। স্যার পয়সা স্যার বুঝিনি সবগুলোতে স্যার পয়সা টাকা নাই। হ্যাঁ, তারপরে যেটা আছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড ফর 5 ইয়ার্স এন্ড দেন গ্রোথ ফর 5% পার অ্যানাম ইন পারপাচুইটি। 5 বছরে, 1 থেকে 5 বছর, এখানে আবার একটু গন্ডগোল করে দিল। 1 to 5 ইয়ার্স কত কনস্ট্যান্ট ডিভিডেন্ড? তো মুশকিল হয়ে যাচ্ছে। 1 to 5 ইয়ার্স, ঠিক আছে। আমাদের তখন কত করে? 25 পেন্স করে হচ্ছে আমাদের ইয়া হবে। 5th ইয়ারে গিয়ে আবার বলছে কি গ্রোথ হবে। লুক, এইখানে তাহলে কোনটা হবে? ওই যে 20% এর অ্যানুইটি ফ্যাক্টর 20% 5 ইয়ার্স, এটা বসাইতে হবে, ঠিক কি না? জি স্যার। বোঝা যাচ্ছে ভাই? ইয়েস স্যার। মানে 1 থেকে 5 ইয়ার্স 25 পেন্স করে, সো অ্যানুইটি ফ্যাক্টর 20% 5 ইয়ার্স, এটা আপনারা করে নিয়েন কত হয়। এবং 5th ইয়ারে গিয়ে দেখেন তখন একটা ঘটনা ঘটতেছে। 5th ইয়ারে গিয়ে কনস্ট্যান্ট ডিভিডেন্ড 5% পার অ্যানাম ইন পারপাচুইটি। তাহলে 5th ইয়ারে গিয়ে তখন এই ফর্মুলাটা চলে আসবে, যেটা বুঝে গেছে। এইটারে তখন ডিসকাউন্টিং ফ্যাক্টর 5 ইয়ার্স সেটা অ্যাপ্লাই করবেন, ঠিক কিনা? প্রেজেন্টে নিয়ে আসতে হবে তখন এই যে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেন, এই দুটাকে তখন যোগ করলেন, যোগ করে ইউ উইল গেট দ্য ভ্যালু। বোঝা যায়? হ্যালো, জি স্যার। কনফিউশন আছে কিনা? আমি কিন্তু বুঝতেছি না যে আসলে আপনারা বুঝতেছেন। পরেরটা একটু আবার বলেন স্যার। পরেরটা 1 টাকা 75। ও পরেরটা দেখেন যেটা হয়েছে 175
মানে আসলে 5th ইয়ারে গিয়ে দেখেন এখানে বলা আছে constant dividend for 5 years and the growth for 5% per annum to perpetuity. So growth যখন perpetuity তে হলো তখন কি 175 হবে 5th ইয়ারে গিয়ে আমাকে তখন ওই যে অ্যানুইটির যে ইয়াটা আছে অ্যানুইটি বলছে যে পারপেচুইটির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তখন তো আসলে এটা ওই যে 5th ইয়ারে গিয়ে 5% হারে গ্রো করবে। সো সেটাই আমি করলাম। সো অলরেডি তো এটা আগে করছি, এই জন্য এটা নিয়ে আসছি স্ট্রেট কপি করে ক্লিক করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে দেখেন, 4 নাম্বারে বলতেছে constant dividend for 5 years and then sell the shares for 200. Constant dividend for 5 years নিলাম, দেন 5th ইয়ারে গিয়ে ওইটাকে সেল করে দিব 200। তখন তো আমার 200 দিয়ে আছে, কোনো সমস্যা নাই। এটাকে তখন হচ্ছে আবার ওই যে ডিসকাউন্টিং করবেন, 5 ইয়ার্স এর ডিসকাউন্টিং দিয়ে, দেন ইউ অ্যাড देम আপ টু গেট দ্য ভ্যালু অফ দ্য শেয়ারস। বোঝা যায়? জি স্যার। তাহলে পরের যে কনসেপ্টটা ছিল স্যার হ্যালো বল স্যার, একটু ওই এক্সেলটাতে একটু যাবেন স্যার, একটু মানে টাইমটা নিয়ে একটু কনফিউশন ছিল বলেন স্যার। এইখানে 1 to 5 নিলাম, তাহলে পরের বছরটাও কি 5 হবে? পরের বছর 5 হবে। এটা কিন্তু একদম খুব বেসিক একটা কনসেপ্ট। পরের বছর কেন 5 হবে? যখন আমরা পারপাচুইটি করি, বুঝছেন, পারপাচুইটি করে নেওয়া হয় হচ্ছে নেক্সট ইয়ার ক্যাশ ফ্লো, বুঝছেন। এইখানে একটু দাঁড়ান, এখানে দরকার নাই, এটা আমার আগে হবে। ওই গেল এই যে এটা, এখানে না কি একটা যেন বের করা যায় করছিলাম কালকে, এই যে এটা হোয়াইট বোর্ড। একটা জিনিস খেয়াল করেন, এই কনসেপ্ট কিন্তু এই মানে পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কিন্তু আর বলবো না, খুব কেয়ারফুলি এই কনসেপ্টটা খেয়াল করেন। পারপাচুইটি, হোয়াট ইজ পারপাচুইটি? মনে করেন এটা হচ্ছে 0 টাইম, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার 1, ঠিক আছে। মনে করেন আপনার একটা বন্ড আছে, সেই বন্ডে আপনাকে 10% হারে রিটার্ন দিবে, বা ইন্টারেস্ট রেট কত? 10%, ঠিক আছে। এবং ওই বন্ডে 10% হারে আপনি বছর শেষে 10 টাকা পাবেন, মানে প্রতি বছর, বছর শেষে মানে হচ্ছে আজীবন আপনি 10 টাকা করে পাবেন। পারপাচুইটির মিনিং কি? চলতে থাকবে, আপনার লাইফ লং আপনি পাবেন হচ্ছে 10 টাকা করে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট বন্ড? দ্য ভ্যালু অফ দ্যাট বন্ড উইল বি 100, ঠিক আছে। কিভাবে বের করলাম 100? 10 ভাগ 10 ভাগ 10%, পয়েন্ট, তাই না? 10%। সো ইউ গট দ্য ভ্যালু কত? 100। এটা কি বোঝা যায়? জি স্যার। তার মানে আমরা যখন পারপাচুইটি করতেছি তখন কিন্তু বেসিক্যালি আমি নেক্সট ইয়ারের ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং করে আমরা 0 ইয়ারে নিয়ে আসতেছি। নাও লেট মি লিংক ইট উইথ ইওর কোশ্চেন। ওইখানে যেটা ছিল অন টু 5 ইয়ার্স আপনার ছিল কি? ডিভিডেন্ড, তাই না? জি, ডিভিডেন্ড। 5th ইয়ারে গিয়ে আপনার ইন পারপাচুইটিতে হচ্ছে। 5th ইয়ারে গিয়ে বেসিক্যালি আপনি 6 ইয়ারের ডিভিডেন্ড, 6 ইয়ার্স এন্ড অনওয়ার্ডস ডিভিডেন্ড আপনি ফোরকাস্ট করতেছেন। তাকে ডিসকাউন্টিং করলে তখন সেটা কোন ইয়ারে চলে আসতেছে বলেন তো? এই জন্য খুব কেয়ারফুলি কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। মানে যখন আমরা পারপাচুইটির কোনো কিছু বলি, বেসিক্যালি উই ডিল উইথ দ্য নেক্সট ইয়ার ক্যাশ ফ্লোজ এন্ড হোয়েন উই ডিসকাউন্ট देम ব্যাক, দ্যাট বেসিক্যালি রিভার্ট ব্যাক 1 ইয়ার। তার মানে হচ্ছে 1 ইয়ারের ক্যাশ ফ্লো যদি আমি ডিসকাউন্টিং করি আমার হবে কত? 0 টাইমে। যদি সেকেন্ড ইয়ারের থেকে পারপাচুইটি হয় তাহলে বেসিক্যালি প্রেজেন্ট ভ্যালু পাবো কোন টাইমে? ইয়ার 1 এ। তার কিন্তু আবার ফার্দার ডিসকাউন্ট করতে হবে, করে 0 টাইমে নিয়ে আসতে হবে। যদি আমি 5th ইয়ারে পারপেচুইটি বললে আমার 1 ইয়ার ব্যাক আসতে হবে। এক্স্যাক্টলি।
কিন্তু যদি আপনার নরমালি বলে দেয় যে কারেন্ট পারপাচুইটি এটা, ওটা তো আর দরকার নেই। কারেন্ট পারপাচুইটি মানে আপনি ওটা ধরে নিচ্ছেন নেক্সট ইয়ারে, সো ওটাকে আপনি ডিসকাউন্টিং করলেন, আপনি এখনই পেয়ে গেলেন। সো ওইটারে তো আবার জিরো থেকে তখন আবার যদি করলে তখন আবার মাইনাস হবে, ওটা দরকার নেই। আমরা কি ক্লিয়ার? যার কারণে আজকে যে একটা অঙ্ক করলাম স্যার, যে প্রতি বছরে 1000 করে, 5 বছরে 5000, আর 5 বছর পরে ওই 5 টাইম যেটা 5 বছরের এনুইটি ফ্যাক্টর দ্বারা গুণ হয়েছে। রাইট রাইট, ওইটাও হচ্ছে সেম। এগুলো সব ওই যে একই কনসেপ্ট, এগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিলাম। ইয়েস, ওকে স্যার, ওকে ওকে সব ডিলিট করে দিন। ওয়ারিয়ার আমরা ছিলাম হচ্ছে, এবার আসেন হচ্ছে এসবিএ। এসবিএ মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ভ্যালু অ্যানালাইসিস। কই যেন সেটা, এটা 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 এগুলো তো আমরা করছি। এই যে এটা এসবিও মিন্স শেয়ার হোল্ডার্স ভ্যালু অ্যানালাইসিস, খুব ইম্পর্টেন্ট। দেখেন এসবিএ কিন্তু আমি একটু ডিসকাশন করছিলাম, ওই যে আমার আগের যে সিনোপসিসটা আপনারা ফলো করছেন কিনা আই এম নট শিওর। আগের যে সিনোপসিসটা আছে না, ওই যে ইশের জন্য ওইখানে এসবিএ এর কথা বলা ছিল না? ওইখানে যে এসবিএ যে জিনিসটা কি, শেয়ার হোল্ডার্স ভ্যালু অ্যানালাইসিস। শেয়ার হোল্ডার্স ভ্যালু অ্যানালাইসিসে দেখেন আপনাদের যে জিনিসটা কনসিডার করতে হয়, দেয়ার আর বেসিক্যালি 7 ফ্যাক্টরস। ওই যে আপনার ওইখানে কিন্তু দেখবেন চ্যাপ্টার 2 তে এসবিএ তে আপনি দেখবেন 7টা ফ্যাক্টর আছে। 7টা ফ্যাক্টর মানে হচ্ছে মনে করেন সেলস গ্রোথ, তারপরে হচ্ছে আপনার অপারেটিং প্রফিট মার্জিন, তারপরে হচ্ছে আরো কি যেন বলা আছে, তারপর হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, এক্স্যাক্টলি, ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল, রাইট, ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এরকম 7টা ফ্যাক্টর আছে which basically influence the SVA decision. So SVA means হচ্ছে shareholders value analysis. There are 7 factors. I would request you to memorize the 7 factors, but when it comes down to the valuation based on the SVA, তখন তার প্রসেস গুলা কি হবে এখানে বলে দেওয়া আছে, খুব কেয়ারফুলি দেখেন। এসবিএ যখন আমরা করতে যাব তখন হচ্ছে আমাদেরকে দুইটা রেলেভেন্ট পিরিয়ড কনসিডার করতে হয়। ওয়ান ইজ, স্যার আমরা কিন্তু কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। পাচ্ছেন না? না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। এটা বলবেন, দেখা যাচ্ছে না স্যার। আমি বের করে দিচ্ছি। এবার পাবেন, এবার দেখেন। ইয়েস ইয়েস, হ্যাঁ। So SBA valuation এর ক্ষেত্রে তাহলে আমরা what we are trying to say, there are 7 different factors that you need to consider and you need to memorize from the chapter 2. তাহলে chapter 2 লিখে নেন, chapter 2 তে SBA লিখে নেন, 7টা ফ্যাক্টর আছে, ওটা আপনারা মুখস্থ করবেন। নাও SBA এর ভিত্তিতে যদি আপনাকে ভ্যালুয়েশন করতে বলা হয়, কিছু জিনিস আপনাকে কনসিডার করতে হবে। Two relevant periods to consider. Number 1, competitive advantage period. Competitive advantage period means আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন ওভার দ্য কম্পিটিটরস, সেই পিরিয়ডটা আপনাকে ডিটারমিন করতে হবে। সো ইউ ডোন্ট নিড টু ডিটারমিন এট দিস স্টেজ, আপনাকে আসলে ম্যাথে বলে দেওয়া থাকবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পিরিয়ড কতটুকু। আফটার দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পিরিয়ড সেটাও আপনাকে ডিটারমিন করতে হবে। তাহলে ওভারঅল লাইফ অফ দ্য প্রজেক্ট ইউ নিড টু ডিভাইড ইট বাই 2। বাই 2 মিন্স হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পিরিয়ড এন্ড বিয়ন্ড দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পিরিয়ড। আমরা কি বুঝতে পারতেছি? জি, মনে করেন আপনার টোটাল প্রজেক্টের লাইফ হচ্ছে ইনফাইনিট লাইফ। ইনফাইনিট লাইফ হলে তখন হচ্ছে আপনি যেটা করবেন, লেটস সে 5 ইয়ার্স হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পিরিয়ড আলাদা হবে, আর বিয়ন্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হবে হচ্ছে 5 বছরের পরে বাকি লাইফ টাইম। ক্লিয়ার? জি স্যার। এস্টিমেট ফিউচার ক্যাশ ফ্লোস, ফিউচার ক্যাশ ফ্লো তখন এস্টিমেট করবেন ওই দুইটা পিরিয়ডের জন্য, এন্ড দেম ডিসকাউন্ট দেম এট কারেন্ট WSSC। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে, একটু ওয়েট করি 1-2 মিনিট। ওকে স্যার।
হ্যালো হ্যালো ইয়েস স্যার। আচ্ছা স্যার ওকে স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে একটু আমরা রিলিমিং পিরিয়ডটা বলবেন দেখতে পারেন আমাকে? হ্যালো জি স্যার দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। আমরা স্যার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। পরের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইফ এনি শ্যাল বি অ্যাডেড। স্যার কোন একটু রিলিমিং পিরিয়ডটা বলবেন? ইনভেস্টমেন্ট থাকে সেটা আপনাকে অ্যাড করতে হবে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মিন্স দেখেন ভ্যালুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো আপনাকে কনসিডার করতে হবে কোন ফ্যাক্টরগুলো আমার ক্যাশ ফ্লোর জন্য ইম্পর্টেন্ট। আমার যে যে জিনিসগুলো অ্যাসেটগুলো ক্যাশ ফ্লোর জন্য লাগবে ওই জিনিসগুলোকে রিকনসিডার করার দরকার নাই, কারণ হচ্ছে অলরেডি ওইটার ভ্যালুটা ক্যাশ ফ্লোর মধ্যে চলে আসছে। বাট দেয়ার আর সাম আইটেমস হুইচ ইজ কল্ড রিডান্ডেন্ট অ্যাসেট বা আপনার হচ্ছে এই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা এগুলা। মনে করেন ইফ ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট, so you are probably running a business of a garment, so how come that share market investment is relevant to the garments? তাইলে ওই যে ইনভেস্টমেন্ট যেটা আছে ওই ইনভেস্টমেন্টটাকে আলাদাভাবে ভ্যালু করে আপনার প্রেজেন্ট ভ্যালুর সাথে যোগ in order to get the final valuation of the company. Are you okay with that? Yes, yes sir. মানে কি বললাম, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে ওইটাকে আলাদা করে যোগ করতে হবে on the top of the cash flow valuation. Yes. Market value of debt should be deducted to value equity. যে আপনার মার্কেট ভ্যালু অফ ডেট যদি থাকে সেটা হচ্ছে আপনার শুড বি ডিডাক্টেড টু ভ্যালু ইকুইটি, যেটা হচ্ছে আমরা আপনাদেরকে বারবার বলতেছিলাম যে ওই ডব্লিউএসসি ফিউচার কি এফসিএফই বলছিলাম না, এফসিএফএফ, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম কে যদি আমরা ডব্লিউএসসি দিয়ে ডিভাইড করি ইউ গেট দ্য এন্টারপ্রাইজ ভ্যালু। তো ওই এন্টারপ্রাইজ ভ্যালু বেসিক্যালি আপনার তখন হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু থেকে ডেটটাকে মাইনাস করবেন, দেন ইউ গেট দ্য ইকুইটি ভ্যালু। দেখেন আমি যেটা বললাম সেই জিনিসটাই এখানে। সো নাও পেজ 328 ওয়ার্ক এক্সাম্পল, ওইটা একটু দেখেন। এই ম্যাথটা কিন্তু আসলে পুরো আমি সলভ করতে পারবো না, বাট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে সবাই একটু 328 এর ওয়ার্ক এক্সাম্পল পেয়েছেন? Yes sir. Carefully দেখেন, Mark Limited expects to have a competitive advantage over its competitor for the next 3 years. So she identify করে ফেলেছে তার next 3 years এ competitive advantage আছে। It has following estimates for its value drivers for the period and beyond. Beyond মানে হচ্ছে দেখেন আমরা বলছিলাম না যে দুইটা পিরিয়ড হবে, একটা হচ্ছে competitive advantage period আর একটা কি beyond competitive advantage period, সেই জিনিসটাও আমরা নিলাম। It has the following estimates for its value driver for the period and beyond. Year 1, 2, 3, 4 এগুলা দেওয়া আছে, sales growth দেওয়া আছে, operating profit margin percent দেওয়া আছে, tax rate percent দেওয়া আছে, incremental non-current asset investment as a percent of sales increase দেওয়া আছে, incremental working capital percent দেওয়া আছে। Current year sales WSSC depreciation 7 million increasing by 0.5 each year, এটা দেওয়া আছে। Replacement cost expenditure is assumed to be equal to depreciation, মানে equal means হচ্ছে depreciation যা হবে replacement ও same amount এর হবে, মানে ওই amount কে মাইনাস করে দিতে হবে। Debt held by Mark Limited has a nominal value of 100 million and has a market value of 95 per 100, আমরা market value নিব। Calculate the value of equity using SVA method. So how do you do that? So in order to do that আপনাকে একটা cash flow plot করতে হবে, that is competitive advantage period 1 to 3 and beyond, দুইটা একসাথে। Now আপনার বেস সেলস কত ছিল? 380 ছিল না কারেন্ট ইয়ার সেলস? Yes yes. তার সাথে আমার প্রথম বছরের গ্রোথ কত? 7%. You applied at 7% and you got 406.6. তার সাথে হচ্ছে আপনি 4% অ্যাপ্লাই করলেন, তার সাথে 2% না 4%, 2% এবং তারপরে কিন্তু সেম একই অ্যামাউন্টে 0%। সো এইভাবে আমরা দেখেন সেলসটা বের করলাম।
অপারেটিং প্রফিট মার্জিন বলা আছে 10% 12%, ইউ অ্যাপ্লাই দ্যাট অপারেটিং প্রফিট মার্জিন এন্ড ইউ কাম টু অপারেটিং প্রফিট। কোনো সমস্যা আছে? না স্যার। দেন ট্যাক্সটাকে আপনি মাইনাস করে দিলেন, ট্যাক্সটাকে মাইনাস করার পর ডেপ্রিসিয়েশন যেটা আছে যে বলা আছে 7 মিলিয়ন, তারপরে 0.5 মিলিয়ন করে যোগ করলাম, করে আমরা চলে আসলাম রিপ্লেসমেন্ট নন কারেন্ট এক্সপেন্ডিচার চলে আসলাম। ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট এক্সপেন্ডিচার, ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট এক্সপেন্ডিচার যেটা ওইটা আসলে পরে আসি, শোনেন এটার আগে রিপ্লেসমেন্ট নন কারেন্ট অ্যাসেট। রিপ্লেসমেন্ট অফ নন কারেন্ট অ্যাসেট বলে দিয়েছে ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাই হচ্ছে আমার রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট হবে। সো ওই যে 7 দেখেন ডেপ্রিসিয়েশন 7.5 সেটাই মাইনাস হচ্ছে, খেয়াল করতেছেন যে অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন সেই অ্যামাউন্টের অ্যাসেট রিপ্লেসমেন্ট হচ্ছে। এটা তো বলাই আছে, কোশ্চেনের মধ্যে বলা ছিল স্যার ইকুয়াল হবে ডেপ্রিসিয়েশন। পরের পয়েন্ট হচ্ছে ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট এক্সপেন্ডিচার। ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট এক্সপেন্ডিচারের কথা বলা আছে as a percent of sales increase, as a percent of sales increase, মানে আপনার সেলস যতটুকু পরিমাণ ইনক্রিজ করতেছে তার 5% 3% 2% এইভাবে হচ্ছে আপনার যাবে। সো আপনাকে তখন ইনক্রিমেন্টাল সেলস বের করতে হবে। দেখেন নিচে ওয়ার্কিংস করা আছে, সেলস দেওয়া আছে সবগুলা ইয়ারে, দেন ইনক্রিমেন্টাল সেলসটা আপনি বের করছেন আগের বছরের সেলস থেকে মাইনাস করে, তার সাথে তখন ওই যে পার্সেন্ট যেটা আছে ওই যে 5% 3% 2% এটাকে অ্যাপ্লাই করে ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট এক্সপেন্ডিচার বের করে সেটাকে প্লাগ ইন করছেন। কোনো সমস্যা আছে? না স্যার। আর ইউ অল ওকে? স্যার similarly incremental working capital investment same concept goes with this as a percent of sales increase, ওই যে সেলস ইনক্রিজ যেটা নিচে ওয়ার্কিংস আছে তার সাথে ওই পার্সেন্ট গুলো অ্যাপ্লাই করছেন করে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্টটাকে বের করছেন। কোনো সমস্যা আছে? তো সমস্যা আছে স্যার। এখানে স্যার ওয়ার্কিং ক্যাপিটাল ফেরত আসবে না স্যার। বুঝি না স্যার সমস্যাটা এখানে স্যার ওয়ার্কিং ক্যাপিটালটা লাস্ট ইয়ারে গিয়ে প্রজেকশন শেষে ফেরত আসবে না স্যার। না, এটা তো ফেরত আসে হচ্ছে যখন 4-5 বছর হয়, বুঝতে পেরেছেন? সো যখন আপনার বিয়ন্ড হয়ে গেল তখন বেসিক্যালি ওটা টার্মিনাল ভ্যালুর মধ্যে চলে যাবে। ওইটা পরে আসতেছি আমরা, টার্মিনাল ভ্যালু আছে, ওই টার্মিনাল ভ্যালুর মধ্যে ধরে নেওয়া হয় যে এই ওয়ার্কিং ক্যাপিটালটাও রিকভার হয়ে যাবে। স্যার যেটা জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের যে বিয়ন্ড এর যে ভ্যালুটা আছে সেটা কি আমরা লাস্ট যে অ্যাডভান্টেজ পিরিয়ডের যে থার্ড ইয়ার এই ভ্যালুটাকে বিয়ন্ড ইয়ারের ভ্যালুটা ধরে নিব? হ্যাঁ সেটাই তো বলে দিয়েছে যে বিয়ন্ডে তো আপনার ওই যে দেখেন পার্সেন্ট গুলা বলে দেওয়া আছে, আসলে থার্ড ইয়ারেরটাই বিয়ন্ড এর ভ্যালু হচ্ছে। এখানে যদি অন্য কোনো পার্সেন্ট দেওয়া থাকতো ইউ উড হ্যাভ কনসিডার্ড দ্যাট। ধরে নেওয়ার কোনো ইস্যুস নাই, বেসড অন দ্য ইনফরমেশন আমরা করতেছি। ঠিক আছে? মনে করেন আপনার যে সেলস গ্রোথ বিয়ন্ড পিরিয়ডে 0, তার মানে কি থার্ড ইয়ারেরটাই হচ্ছে আপনার স্ট্যাটিক হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার অপারেটিং প্রফিট মার্জিন 12%, মানে থার্ড ইয়ারের সেলস এর উপর 12% অ্যাপ্লাই করে। ট্যাক্স রেট 21%, সো ট্যাক্স রেটও যে আপনার অ্যাজ ইট ইজ আছে। ইনক্রিমেন্টাল নন কারেন্ট অ্যাসেট 0, তার মানে থার্ড ইয়ারেরটা এখানে অ্যাপ্লিকেবল। ইনক্রিমেন্টাল ওয়ার্কিং ক্যাপিটাল 0 means থার্ড ইয়ারেরটা এখানে অ্যাপ্লিকেবল। সো বেসড অন দ্য ইনফরমেশন ইউ নিড টু প্লট। ঠিক আছে? এই ইনফরমেশন চেঞ্জ হয়ে গেলে আমরা এটা চেঞ্জ করে দিব, তাই তো? তখন চেঞ্জ করে দিবেন। থ্যাংক ইউ। ওকে, তারপরে দেখেন যেটা আছে এটা আমরা নিলাম, দেন হচ্ছে আপনি এগুলাকে যোগ বিয়োগ করে ফ্রি ক্যাশ ফ্লো পেলেন। এখন দেখেন ইস্যু যেটা আছে আপনাকে ইয়া বের করতে হবে, এই যে বিয়ন্ড যেটা থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই, বুঝছেন? এইখানে আসলে যে ক্যালকুলেশনটা করছে ওরা আসলে যেভাবে করছে দ্যাট ইজ নট কনভিন্সিং। ওদের রেজাল্ট ঠিক আছে কিন্তু এটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় নাই। সে এখানে দেখেন প্রেজেন্ট ভ্যালু দেখাইছে 1 ডিভাইডেড বাই 0.1। ক্যান ইউ ফলো মি? মানে 0.75 ডাবল 1 ডিভাইডেড, মানে ফোর্থ ইয়ারে গিয়ে 307 কিভাবে আসছে এইটার মানে ইয়াটা ঠিক মতন সুন্দরভাবে দেখানো হয় নাই। সো বেসিক্যালি ফোর্থ ইয়ার এন্ড অনওয়ার্ডস এটা হবে হচ্ছে আমার টার্মিনাল ভ্যালু। টার্মিনাল ভ্যালু যদি হয়, আমরা বলছি কি টার্মিনাল ভ্যালু হচ্ছে আমার নেক্সট ইয়ারের এই ক্যাশ ফ্লোকে যদি আমি পারপাচুইটি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে 1 বছর আগের হয়ে যায়। এখানে দেখেন আমাদের যে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে থার্ড ইয়ারের ফ্যাক্টর। খেয়াল করছেন? কেন বলেন? কারণ ফোর্থ ইয়ারে পারপাচুইটি ধরলেন, ওইটাকে যখন আপনি ডিসকাউন্টিং করলেন ইউ গট দ্য প্রেজেন্ট ভ্যালু এট দ্য টাইম T3. So that's why you have applied discounting factor T3. Then এখানে তাহলে কোনটা আপনি করবেন? ওই যে 431.3 যেটা আছে
ওইটাকে 10% দিয়ে ডিভাইড করবেন, ডিভাইড করে ইউ উইল গেট দ্য মার্কেট ভ্যালু। বুঝতে পেরেছেন? সো এখানে সরি 431.3 না, এখানে হচ্ছে আমার ফ্রি ক্যাশ ফ্লো কত 40.9 না, জি 40.9 কে 10% দিয়ে আপনি ই করবেন, ডিভাইড করলে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ পারপাচুইটি ইন T3। তাকে আপনি 0.75 অন দিয়ে মাল্টিপ্লাই করলে 307.2। একটু দেখাই এক্সেল দেখতে পারেন? হ্যাঁ দেখেন আমি যেটা বলার চেষ্টা করতেছি, আমাদের এখানে টাইম ছিল 1 2 3 4, তাই না? 1 2 3 পর্যন্ত আমার কোনো সমস্যা নাই, আছে? আচ্ছা, হয়ে গেছে হচ্ছে 4 এ এসে, 4 হচ্ছে আমার বিয়ন্ড পিরিয়ড। 4 এ এসে আমার ক্যাশ ফ্লো ছিল 40.9, এটা ছিল হচ্ছে আমার এফসিএফ। এখন আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর ইজ 10%। যদি আমি এটাকে টার্মিনাল ভ্যালু বের করি, তাইলে আমি এটা কি পাবো? T3 টাইমের ভ্যালু পাবো, ঠিক কি না? জি স্যার। তো আমাকে যে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতে হবে 0.751। যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করেন 307.2, খেয়াল করছেন? এই ফিগারটা বেসিক্যালি এখানে আসছে, মানে এটা না দেখালে তখন আবার আপনার কষ্ট হইতো যে এবার কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার দেখেন যে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা পেলাম, তার সাথে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে, এটাকে আপনারা যোগ করবেন। মার্কেট ভ্যালু অফ ডেট আপনি বের করবেন, মার্কেট ভ্যালু অফ ডেট হচ্ছে 114, সেটাকে আপনি বের করে দেখেন আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু প্লাস হচ্ছে শর্ট টার্ম ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, দেন হচ্ছে মাইনাস করবেন মার্কেট ভ্যালু অফ ডেট, got the value of equity, that is 286.2. পারা যাবে? স্যার গট ইট। স্যার এই জায়গাটা একটু কথা আছে স্যার, মার্কেট ভ্যালু অফ ডেট আমরা যেটা কি বলতেছি, শোনা যায় না। শোনা যায় না, আপনি দরকার হলে লিখে দেন এখানে, মানে আপনি যে ব্যান্ডউইথ ইউজ করতেছেন এটা হয়তো। হ্যালো হ্যালো স্যার ঠিক আছে, ওকে স্যার। রাইট ডাউন করেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার, 409 টাকা যেটা হলো স্যার, এই 409 টাকাটা কি স্যার তাহলে থার্ড ইয়ারের প্রেজেন্ট ভ্যালু, তারপর সেটাকে আবার জিরোতে আনার জন্য 3 ইয়ারের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরিং করে যে 360 টাকা পেলাম, এটা জিরোর মানে আজকের প্রেজেন্ট ভ্যালু স্যার, এটা দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। আর এই যে এটা হচ্ছে থার্ড এই T3 টাইম 3 বাই ইয়ার 3, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার এখানে যে প্রেজেন্ট ভ্যালুটা বের হলো সেটা কি এন্টায়ার ভ্যালু অফ দ্য ফার্ম? না, ওটা তো ওই আপনার টার্মিনাল ভ্যালু বের হলো, তারপরে হচ্ছে যখন থার্ড ইয়ার প্লাস ওইটার সাথে যোগ করলে তখন এন্টায়ার ভ্যালু অফ দ্য ফার্ম, ঠিক আছে? সো এটা একটু নিজেরা দেখেন, আই শুড নট স্পেন্ড টু মাচ টাইম অন দ্যাট, মানে এটা মোটামুটি একটা বেসিক হয়ে গেছে। আদার ফ্যাক্টরস ইন ভ্যালুয়েশন আমি আর 5 মিনিট নিব, 5 মিনিট নিয়ে শেষ করব। আদার ফ্যাক্টরস ইন ভ্যালুয়েশন কি? কোটেড কোম্পানি যখন থাকে তখন কোটেড কোম্পানির যে ভ্যালু থাকে দ্যাট ইজ মাইনরিটি ভ্যালু বা মিনিমাম ভ্যালু। একটু আগে না আমরা আলাপ করতেছিলাম যে কোটেড কোম্পানির যে শেয়ারের ভ্যালু থাকে এটা কি? এটা হচ্ছে মাইনরিটি ভ্যালু বা মিনিমাম ভ্যালু। তারপরে হচ্ছে প্রিমিয়াম ফর বাল্ক বাইং, যখন আপনি বেশি পরিমাণে কিনতে যাবেন অথবা ওই যে স্পন্সর শেয়ার হোল্ডারের কাছ থেকে কিনতে যাবেন, ইউ নিড টু পে দা প্রিমিয়াম ফর দ্যাট। বোঝা যাচ্ছে? হ্যালো স্যার এটা উল্টো হয়ে গেল না কেন? আবার একটু বলেন স্যার। এই কনসেপ্ট না আমি একটু আগেও বললাম, এটা হচ্ছে আচ্ছা এটা প্রিমিয়াম ফর বাল্ক বাইং এর কথাটা বলতেছে। আপনি এটাও বলছিলেন যে থ্রু দ্য ভ্যালুয়েশন প্রসেস যে এই পরিমাণ যদি শেয়ারের কোয়ান্টিটি যদি এত হয়ে থাকে, বেশি হয়ে থাকে, এই শেয়ার কথাটা যেমন বললেন ভাই, আমি এই আপনাদের সমস্যা আছে বুঝছেন, আপনাদের সমস্যা হলো আপনারা সবকিছু ওভার জেনারেলাইজ করেন। আমি যেটা বলছি যে আমরা ইউজুয়ালি প্রিমিয়াম দিব, বাট ইন অর্ডার টু অ্যাসাইন বা সাইজ অফ দ্য প্রিমিয়াম যখন আমি দিতে যাব, ইউ নিড টু কনসিডার সেভারাল আদার ফ্যাক্টরস। কারণ হচ্ছে ওর কতগুলো শেয়ার আছে,
আমার মার্কেটে প্রতিদিন কতগুলো শেয়ার ট্রেডিং হয় এবং ও কতগুলো শেয়ার আবার নতুন করে ছাড়তেছে এবং how many days does it require to float the entire share, that you need to consider in order to assign that premium. বুঝতে পেরেছেন? এবার কি বোঝা গেছে? স্যার মানে প্রিমিয়াম মানে আমাকে প্রিমিয়াম দিতে হবে, বাট সাইজ অফ দ্য প্রিমিয়াম ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। এই জন্য আপনাদের বেশি বলা ঠিক না, বললে আবার মুশকিল হয়ে যায়। আচ্ছা ওইগুলা বাদ দেন, ওটা শুধু এইটুক জানলেই হবে যে প্রিমিয়াম ফর বাল্ক বাইং। আচ্ছা দেন আসেন হচ্ছে ইনকাম ভ্যালুয়েশন। ইনকাম ভ্যালুয়েশন হচ্ছে সারপ্লাস অ্যাসেট শুড বি অ্যাডেড। যদি আপনার নন ট্রেড ইনভেস্টমেন্ট যদি কোনো কিছু থাকে ডেফিনেটলি সেটা আমার ইনকামের জন্য দরকার নাই, সেটাকে আপনি স্ট্রেট যোগ করবেন। ট্রেড ইনভেস্টমেন্ট যদি থাকে সেটার ইনকামটাকে, এবং ইফ ইট ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট সেটার ইনকামটাকে আসলে ক্যাশ ফ্লোর মধ্যে নিয়ে যোগ করবেন, সেটাকে সেপারেটলি করার দরকার নাই। বাট নন কারেন্ট ইনভেস্টমেন্টকে স্ট্রিপ আউট করবেন, সেপারেটলি কনসিডার করবেন। ফ্রি হোল্ড প্রপার্টি, ফ্রি হোল্ড প্রপার্টির যদি বিজনেসের নিজস্ব প্রপার্টিজ থাকে, ইউ শুড কনসিডার লিজ রেন্টাল ফর দিস প্রপার্টিজ, এবং ওই প্রপার্টিজটাকে ভ্যালুয়েশন করে ওইটা শেষে যোগ করা বেটার। আমি কি বুঝতে পারতেছি? ইয়েস ইয়েস। মানে ক্যাশ ফ্লোতে ফ্রি হোল্ড প্রপার্টিজ আপনি যেটা করবেন, ওর লিজ রেন্টালটা নেবেন, লিজ রেন্টালটা নিয়ে মাইনাস করবেন, আর ওই ফ্রি হোল্ড প্রপার্টিজের যে ভ্যালুটা আছে সেটা যোগ করে দিবেন। এটা হচ্ছে মানে বেটার অ্যাপ্রোচ। দেন ডিরেক্টরস রেমুনারেশন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেটা হয়, ডিরেক্টর অনেক সময় কম স্যালারি নেয় অথবা অনেক বেশি স্যালারি নেয়, সো দ্যাট ইজ নট জাস্টিফাইড। এটাকে বলে ভ্যালুয়েশনে নর্মালাইজিং অ্যাডজাস্টমেন্ট। কারণ হচ্ছে নট নেসেসারিলি ইউ আর গোয়িং টু অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ফ্লোজ অ্যাজ ইট ইজ, অর নট নেসেসারিলি ইউ আর রিলাইং solely অন পাস্ট ইনফরমেশন। কারণ পাস্ট ইনফরমেশন হলেও অনেক সময় থাকে ডিরেক্টররা অনেক বেশি বেতন নেয়, ডিরেক্টররা সমস্ত চার্জ কোম্পানিতে করে দেয়। ও দেখা গেল ফ্রান্সে গেছে হানিমুনে, সেটার চার্জও এখানে দিয়ে দিয়েছে। So that France honeymoon trip, is it required for having generating the cash flow? Answer is no. So এই জন্য you need to make the adjustment for it in order to calculate the normalizing cash flow. So director remuneration একটা মেজর পার্ট থাকে এটার অ্যাডজাস্টমেন্ট, যে এই কোম্পানি চালানোর জন্য আমার ডিরেক্টর বা সিইও কোন লেভেলের দরকার, তার মার্কেট লেভেল স্যালারি কি হওয়া উচিত। সো ও যদি বেশি বা কম স্যালারি নিয়ে থাকে, ইউ নিড টু অ্যাড ব্যাক দেন, এবং ওটার মার্কেট লেভেল স্যালারিটা তখন ডিডাক্ট করা উচিত। আসলে সমস্যা কি, আমাদের দেশে আসলে আমরা এত ডিটেইল লেভেলে করি না, আমি এখনো পর্যন্ত দেখি নাই, বাট আসলে ভ্যালুয়েশন এইভাবেই করা। দেন প্রেফারেন্স শেয়ার এন্ড ডিবেঞ্চার যদি থাকে, সেগুলোরও আমার ভ্যালুয়েশন করতে হবে, এবং সেটা বেসিক্যালি ডিডাক্ট করতে হবে এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন থ্রু ইন অর্ডার টু অ্যারাইভ অ্যাট ইকুইটি ভ্যালু। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, আচ্ছা বুঝতে পারতেছি। জি স্যার। মুভিং অন, আদার ফ্যাক্টরস ইন ভ্যালুয়েশন। আদার কি কি ফ্যাক্টরস আছে সেটা হচ্ছে মনে করেন জেনারেল ফ্যাক্টরস, এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মনে করেন আপনি একটা কোম্পানি অ্যাকোয়ার করবেন, ওর দেখা গেল হিউম্যান রিসোর্সের সাথে এমন অ্যারেঞ্জমেন্ট আছে ও হয়তো আপনি নিতে পারবেন না। সার্ভিস কন্ট্রাক্ট, ওর সাথে কোন ধরনের সার্ভিস কন্ট্রাক্ট আছে সেটাও একটা ইচ্ছা। রেস্ট্রিকটিভ কোভেন্যান্টস, রেস্ট্রিকটিভ কোভেন্যান্ট মানে হচ্ছে আপনার ওই কোম্পানিতে একটা ডেট আছে, ওই ডেটের জন্য আপনার আবার এনওসি নিয়ে আসতে হবে ব্যাংকের কাছ থেকে। ব্যাংক হয়তো বলে দিয়েছে নো, যদি কখনো এই কোম্পানি ট্রান্সফার হয়ে যায়, আমার লোন আগে পেমেন্ট করবা, করে তারপরে কোম্পানি ট্রান্সফার করবা, মানে ওই লোন সে আপনাকে দিবে না, হতে পারে না। সো দ্যাট ইজ কল্ড রেস্ট্রিকটিভ কোভেন্যান্ট। আদার বিডার্স ইউজুয়ালি উইল পুশ আপ দ্য প্রাইস। অনেক সময় আদার বিডার আপনার এই করার জন্য সে অনেক সময় ফলস বিডারও আপনার সেট করে রাখে, যে আপনার প্রাইস আপ করার জন্য আপনার ফলস বিডিং করে। সো এই যে জিনিসগুলোও কেয়ারফুল থাকতে হবে। মেথডস অফ পেমেন্ট, মানে যখন যে ভ্যালুয়েশন হয়, ভ্যালুয়েশনের ইয়াটা সেটেলমেন্টটা অনেক ভাবে হয়। ইজি সেটেলমেন্ট হচ্ছে ক্যাশ বেসিসে, বাট ক্যাশ বেসিস সেটেলমেন্টের অনেকগুলো প্রবলেম আছে। যদি আপনি একবারে টাকা দিয়ে দেন, পরবর্তীতে যদি কোনো ওই যে লিটিগেশন বা আনার্থ হয়, তখন আসলে মুশকিলে পড়ে যায়, কারণ আপনি ইউ আর অ্যাসিউমিং দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি। এই জন্য যারা স্মার্ট ডিল করে তারা কন্টিনজেন্ট পেমেন্ট দেয়। এবং আরেকটা টার্ম আছে বলে আর্ন আউট। আর্ন আউট মানে হচ্ছে আপনার যদি ভালো পারফর্ম করে তার একটা 13% আপনার আগের ওনারকে দিয়ে দিব, এবং প্লাস আগের টাকাও দিব। এইভাবে হচ্ছে কন্টিনজেন্ট পেমেন্ট সেট করে আর কি গ্লোবালি। আচ্ছা, দেন শেয়ার ফর শেয়ার এক্সচেঞ্জ, দিস ইজ অ্যানাদার ইস্যু। শেয়ার ভার্সেস শেয়ার এক্সচেঞ্জ, যেটা হয়েছে লাফার্জ হোলসেল, শেয়ার টু শেয়ার এক্সচেঞ্জ করে আপনার নিয়েছে। দেন লোন ফর শেয়ার। লোন ফর শেয়ার মানে হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে ডেট নিয়ে আপনার হচ্ছে দেন শেয়ারটাকে অ্যাকোয়ার করা হয়। এটা বেসিক্যালি ওই যে শেয়ার ক্যাপিটাল স্ট্রাকচারটা সিগনিফিকেন্টলি চেঞ্জ করে দেয়। সো ইউজুয়ালি
these are the methods of payment we usually see. Then reasons for divestment. এর তো আমি মনে হয় না আজকে শেষ করতে পারবো। স্যার আপনার আরো 3টা ক্লাস দিয়েছে। তাই জি স্যার আপনার 3টা ক্লাস দিয়েছে আরো। আমার মনে হয় যে আপাতত আমরা এটা বাদ রাখি আজকে। হ্যাঁ ওকে স্যার, ওই এমবিএ গুলো আছে ওগুলো পরে আমরা একবারে দেখে নিলাম। ওই কনসেপ্টগুলো জানা দরকার। So far so good. আপনারা you have understood the basics of valuation hopefully. স্যার থ্যাংক ইউ। কোশ্চেন ছিল স্যার, একটু হেল্প করতেন আর কি। হ্যাঁ বলেন। আমাদের কাছে তো আসলে ওই ম্যানুয়ালটা নাই আর কি, নতুন ম্যানুয়ালটা পুরনো সফট কপিটা আছে। আচ্ছা। ওয়ার আউটসাইড অফ ঢাকা। সেক্ষেত্রে স্যার যদি কোনোভাবে হেল্প করতে পারতেন সেটা না I don't have the soft copy. I don't have ওইটা আপনারা ওই যে অনলাইন আছে না, অনলাইনে কিনেন, অসুবিধা কি? এই ক্ষেত্রে আছে না, এই ক্ষেত্রে কেউ থাকলে ওর টাকা দিয়ে আপনি ওই যে পাঠিয়ে দিতে পারেন। এনিওয়ে আপনারা অ্যারেঞ্জ করে ওটাকেই করেন আর কি। স্যার সিনপসিস গুলো যদি স্যার আমাদের মেসেঞ্জারে দিয়ে দিতেন স্যার। সিনপসিস গুলো তো আমি দিয়ে দিয়েছি মেসেঞ্জারে ভাই। দেওয়া আছে স্যার, সব মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া আছে। মেসেঞ্জারটা চেক করেন, সব দেওয়া আছে। তাহলে anyway if you permit we can call it a day. আমাদের next class কবে হবে সেটা তো definitely I'll get to know. Until then take care এবং হচ্ছে I would suggest practice because you need to digest a lot of theories and maths by this time. আমি আপনাদেরকে অনেক বেশি দিচ্ছি এবং good thing is you have the what does it call, this session recorded, so আপনি হচ্ছে you can just replay and then practice. So that is the good thing. So wish you all the best. Until then take care. Thank you. Thank you sir. Thank you.